আসসালামু আলাইকুম। আমাদের কি শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। সাউন্ড কি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। লাস্ট এইখান থেকে মনে হয় শেষ করেছিলাম, তাহলে এইখান থেকে শুরু করি। এখানে দেখেন প্রথমে কি বলছে, আর ডিলার বাইস ডাইস ফ্রুট এট দ্য রেট অফ 100 টাকা 80 এন্ড টাকা 60 পার কেজি। তার মানে একজন ডিলার তিন ক্যাটাগরির ফ্রুটস ক্রয় করে, ড্রাই ফ্রুটস। প্রথম যে ক্যাটাগরিটা সেটা প্রতি কেজির দাম 100 টাকা সাপোজ, দ্বিতীয়টা 80 টাকা, তৃতীয়টা 60 টাকা পার কেজি, তারা সেটা বলছে। হি বট দেম, তারপরে ওরা নাকি এগুলো বিক্রি করে ইন দ্য রেশিও, এগুলো ক্রয় করে। হি বট দেম ইন দ্য রেশিও 12, 15 অ্যান্ড 20 বাই ওয়েট। তার মানে সে নাকি এই তিন ক্যাটাগরি ফ্রুটস যে ক্রয় করে সেটা কত কেজি তার অনুপাত দেওয়া আছে। প্রথম ক্যাটাগরি 12 একক কেজি, দ্বিতীয়টা 15 একক কেজি, তারপর 20 একক কেজি। এখন বলছে হি টোটাল গেটস 20% প্রফিট বাই সেলিং দ্য ফার্স্ট টু। প্রথম দুইটা আইটেম বিক্রি করে সে 20% লাভ করে। এট লাস্ট হি ফাইন্ড হি হ্যাজ নো গেইন or and loss in the selling the whole quantity which he had। তার কাছে যে কোয়ান্টিটি গুলো ছিল, যে পরিমাণ তিন ক্যাটাগরির ফুডস ছিল, সব বিক্রি করে দেখা গেল দিন শেষে তার লাভও হয় নাই, লসও হয় নাই। কিন্তু প্রথম দুইটা আইটেমে সে কিন্তু আবার 20% লাভ করছে। তাহলে প্রথম দুইটা আইটেমে 20%-এর যে টাকাটা লাভ, ঠিক সেই পরিমাণ টাকা কিন্তু তৃতীয় আইটেমে সে লস করে ফেলছে। এই জন্যই কিন্তু তার দিন শেষে লাভও হয় নাই, লসও হয় নাই। এখন আমাদের কাছে জানতে চাইছে, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ লস হি সাফার ফর দ্য থার্ড কোয়ান্টিটি। তার মানে 3 নাম্বার যে ফ্রুটসটা ছিল সেইখানে সে যে লসটা করেছে তার পার্সেন্টেজটা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তার মানে লস পার্সেন্টেজ বের করতে বলছে। তো যেটা বের করতে বলছে সেটাকে একটু বোঝার চেষ্টা করি। লস পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে আমাদের কিভাবে কাজটা করতে হবে? আমাদের লস বের করতে হবে। লস কিভাবে পাবো? লস আমরা পাবো হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইন্টু 100। এটাই তো লস পার্সেন্টেজ। তার মানে এটার রিকোয়ারমেন্ট গুলো কি কি? আমার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস লাগবে। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটা যদি জানতে পারি, তাহলে কি পরিমাণ কত পার্সেন্ট লস হয়েছে সেটা বের করতে পারবো। তবে কোন আইটেমের? সবগুলো মিলা না, এটা থার্ড আইটেমের সাথে, থার্ড আইটেম যেটা আছে সেইটার উপর কি পরিমাণ লস হয়েছে তার পার্সেন্টেজ বের করতে বলছে। তার মানে থার্ড আইটেমের কস্ট প্রাইস, থার্ড আইটেমের সেলিং প্রাইস, এই দুইটা জিনিস আমার লাগবে। কিভাবে বের করব? যেহেতু এটা আমাদের ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টে দুইটা ইকুয়েশন করা যায়। একটা হচ্ছে টোটাল কস্ট ইকুয়াল টোটাল সেলস, মানে টোটাল কস্ট ইকুয়াল টোটাল সেলস। তার মানে টোটাল ক্রয় মূল্য এবং টোটাল বিক্রয় মূল্য পরস্পর সমান থাকে। আদারওয়াইজ টোটাল প্রফিট এবং টোটাল লস পরস্পর সমান থাকে। তো এইখানে আমরা যে ইকুয়েশনটা তৈরি করব, সেই ইকুয়েশনটা আসলে টোটাল কস্ট প্রাইস ইকুয়াল টোটাল সেলস প্রাইস, এইটার করব। করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থার্ড আইটেমের কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস বের করার চেষ্টা করি। তবে এই প্রশ্নে মনে হয় কস্ট প্রাইস দেওয়া আছে, থার্ড আইটেমের কস্ট প্রাইস প্রশ্নে বলাই আছে, কিন্তু আমার কি করতে হবে? থার্ড আইটেমের সেলিং প্রাইসটা বের করতে হবে। কিভাবে বের করব? খেয়াল করে দেখেন, আমার টোটাল কস্ট প্রাইস যেটা, কস্ট প্রাইস কিন্তু আমরা বের করতে পারবো, যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দিয়ে টোটাল কস্ট প্রাইস দেওয়া আছে প্রশ্নে। যেটাই টোটাল কস্ট প্রাইস সেটাই টোটাল সেলিং প্রাইস। ওই টোটাল সেলিং প্রাইস থেকে প্রথম দুইটা আইটেমের 20% লাভে যে সেলিং প্রাইসটা আসবে সেটা যদি টোটাল সেলিং প্রাইস থেকে বিয়োগ করে দিই, তাহলে সেটাই হয়ে যাবে আমার থার্ড আইটেমের কস্ট সেলিং প্রাইস। ইয়েস, আমাদের কাজ শেষ। তাহলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে থার্ড আইটেমের সেলিং প্রাইস বের করা। এখানে যে ধরনের ইনফরমেশন গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা এখানে টোটাল কস্ট প্রাইসটা বের করি, কারণ টোটাল কস্ট প্রাইস যেটা সেটাই আমার টোটাল সেলিং প্রাইস। আমার প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে আমরা এমনটা বলতে পারি যে কস্ট প্রাইস অফ ফার্স্ট আইটেম, সেটা কেমন? কস্ট প্রাইসটা হবে হচ্ছে ফার্স্ট আইটেমের প্রতি কেজির দাম কত,
100 টাকা, এবং ফার্স্টে আমরা কত কেজি কিনেছি, 12 একক কেজি কিনেছি, তাহলে সেটা বলতে পারি 12x ইন্টু কত, 100। তাহলে আমরা পাই হচ্ছে 1200x টাকা হচ্ছে আমাদের প্রথম আইটেমের কস্ট প্রাইস। ঠিক একইভাবে আমাদের সেকেন্ড আইটেম যেটা আছে সেটার কস্ট প্রাইস হচ্ছে প্রতি কেজি 80 টাকা, 15 একক কেজি, দ্যাট মিনস 15x ইন্টু 80, তার মানে 8 15 120, তাহলে 1200x ওইটা। এবার আসি কস্ট প্রাইস অফ থার্ড আইটেম। থার্ড আইটেমের যে কস্ট প্রাইসটা আসবে সেটা প্রতি কেজির দাম কত, 60, এবং কত, 20 একক কেজি, তার মানে 20x প্লাস ইন্টু 60, তার মানে 6 2 গুণে 12, তার মানে এটাও কত, 1200x। অতএব টোটাল কস্ট প্রাইস যেহেতু সবই 1200, তাহলে 1200 প্লাস 1200 বারবার না লিখে 1200x ইন্টু 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এই সমষ্টি পেয়ে যাবে 3 12 কত, 3600x, এই টাকাটা। তার মানে আমাদের টোটাল কস্ট প্রাইসটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এইটাই আমার কি হবে, টোটাল সেলিং প্রাইস হবে। ঠিক আছে, তাহলে এটাকে এখন আমরা বলবো নাও টোটাল সেলিং প্রাইস। কত টাকা, 3600x টাকা, এটি আমার টোটাল সেলিং প্রাইস। এবার আসেন আমরা থার্ড আইটেমের সেলিং প্রাইসটা বের করব। আমাদের উদ্দেশ্য তো সেটাই ছিল, তারপরে থার্ড আইটেমের উপর লস পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। তাহলে থার্ড আইটেমের সেলিং প্রাইস যদি বের করতে চায়, তাহলে প্রথম দুইটা আইটেমের 20% প্রফিটের সেলিং প্রাইসটা কত সেটা হইলে হয়, যেহেতু আমার টোটাল সেলিং প্রাইস দেওয়া আছে। তাহলে এট 20% প্রফিট সেলিং প্রাইস অফ থার্ড আইটেম, সেলিং প্রাইস অফ থার্ড আইটেম, তাহলে সেটা কিভাবে আসবে, 20% প্রফিটের সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত আমরা জানি, 120%, এগুলো আগেই জানি আমরা। তাহলে আমরা এখানে বলতে পারি 120% অফ প্রথম দুইটার কস্ট প্রাইস। কত দেওয়া আছে প্রথম দুইটার কস্ট প্রাইস, প্রত্যেকটার দেওয়া আছে 1200x করে, তাহলে এমন কয়টা, দুইটা। তার মানে 120% মানে কি, 120/100 ইন্টু এখানে কত, 2400x। এখন এইটা আমরা একটু কাটাকাটি করলে রেজাল্টটা এখানে পেয়ে যাব। তো এই দুই শূন্য, এই দুই শূন্য কেটে দেই, তাহলে 120 ইন্টু হচ্ছে 24x। তাহলে আমাদের এখানে দুইটা আইটেমের মোট, থার্ড আইটেমের মোট সেলিং প্রাইসটা কত সেটা আসবে, একটু গুণ করেন তো কত আসে একটু দেখেন। 12 আর এখানে 24, 8 2 গুণে 4 2 গুণে 8, 12 আর 24, 4 2 গুণে 8, 4 একে 4, আর 2 2 গুণে 4, 4 4 8, আর 2 একে 2, তার মানে 2880, এত টাকা। তার মানে আমাদের দুইটা আইটেমের সেলিং প্রাইস হচ্ছে 2880 টাকা, 20% প্রফিট। এবার আমরা কি করব, এবার আমরা থার্ড আইটেমের কস্ট প্রাইসটা বের করতে পারবো। কেন পারবো, কারণ আমি যেহেতু থার্ড আইটেমের সেলিং প্রাইসটা কত সেটা যেহেতু জানি, তাহলে থার্ড আইটেমের সেলিং প্রাইস যেহেতু জানি, অতএব থার্ড আইটেমের সেলিং প্রাইসটাই বের করব। এখন আমরা যেহেতু প্রথম দুইটা আইটেমের মোট সেলিং প্রাইস জানি, টোটাল সেলিং প্রাইস থেকে যদি আমরা প্রথম দুইটা আইটেমের সেলিং প্রাইস বিয়োগ করে দেই, তাহলে আমাদের থার্ড আইটেমের সেলিং প্রাইসটা বের হয়ে আসবে। এর সেলিং প্রাইসটা এখন আমরা বের করব। মোট সেলিং প্রাইস ছিল আমাদের 3 12 3600x। এটা থেকে আমরা 2880x বিয়োগ করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের
কি প্রাইস? থার্ড আইটেমের সেলিং প্রাইস। বিয়োগ করে বলেন তো কত আসে? এখানে 0, আর এখানে হচ্ছে 2, আর আমাদের তারপরে কত, 2 আর 8 10, তাহলে এখানে 6, তাহলে 700 কত আসে দেখ, 720 কিনা? 720x। 720x। এটাই হচ্ছে আমাদের থার্ড আইটেমের সেলিং প্রাইস। অতএব আমরা এখন লস অ্যামাউন্টটা বের করতে পারবো। লস অন থার্ড আইটেম, তৃতীয় আইটেমের উপর লসটা কত হয়েছে? তৃতীয় আইটেমের সেলিং প্রাইস কত? 1200x। সরি, তৃতীয় আইটেমের আমাদের কস্ট প্রাইসটা কত? 1200x। এর থেকে আমরা তৃতীয় আইটেমের সেলিং প্রাইস কত? 720x, এটা বিয়োগ করে দেব। এটা বিয়োগ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটাই তো আমাদের থার্ড আইটেমের উপর হওয়া লস। তাহলে আমাদের লস অ্যামাউন্টে কত আসে ভাই বলেন তো? এক্স, তারপরে এখানে কত? 0, তারপরে এখানে কত? 8, তারপরে ওইখানে হচ্ছে কত? 8 আর 480 কিনা একটু দেখেন তো, বিয়োগ ঠিক আছে কিনা। অতএব জি। লস পার্সেন্টেজ অন থার্ড আইটেম, তাহলে লসটা হচ্ছে কত? 480, আর থার্ড আইটেমের কস্ট প্রাইস কত? 1200x × 100। এটা করলেই আমরা লসটা কত সেটা বের হয়ে আসবে। এক্সিস কেটে দেন, এখান থেকে 2 শূন্য কেটে দেন। এবার 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং কত? 40% হবে কিনা? জি স্যার। তার মানে এটাই আমাদের আনসার। আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল এটা। স্যার আর কোশ্চেনটা একটু বুঝেন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা। কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা একটু মনোযোগী হন। কোয়েশ্চেনটাতে কি বলছে? তারা বলছে আর ডিলার বাইস ডাই ফ্রুটস, একজন ডিলার নাকি শুকনা খাবার বিক্রি করে এট দ্য রেট অফ টাকা 100, মানে ওই ড্রাই ফ্রুটের রেট, ক্রয় করার যে রেট, সেটা প্রথমটা ক্রয় করছে প্রতি কেজি 100 টাকা, দ্বিতীয়টা ক্রয় করছে প্রতি কেজি 80 টাকা, তৃতীয়টা ক্রয় করছে প্রতি কেজি 60 টাকা। ফাইন। এখন হি বট দেম ইন দা রেশিও, এখন সে কোনটা কত কেজি কিনছে তার একটা অনুপাত দেওয়া আছে। 3 ধরনের আইটেম কিনছে, কিন্তু কোনটা কত কেজি কিনছে সেটা ডিরেক্ট না বলে ওই 3টা আইটেমের অনুপাত বলছে। তাহলে সে নাকি প্রথম আইটেমটা কিনছে 12 একক কেজি। আপনি যদি খুব সহজে বুঝতে চান, ধরেন যে প্রথম আইটেমটা সে 12 কেজি কিনছে, প্রতি কেজির দাম কত? 100 টাকা। দ্বিতীয় আইটেমটা সে 15 কেজি কিনছে, প্রতি কেজির দাম কত? 80 টাকা। তৃতীয় আইটেমটা সাপোজ 20 কেজি কিনছে, প্রতি কেজির দাম কত? 60 টাকা। এইগুলা প্রথম যেটা দেওয়া আছে 180 60, এটা হলো প্রতি কেজির রেট। আর পরের যে রেশিওটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন আইটেম কত কেজি কিনেছিল তার অনুপাত। ফাইন। তার মানে এই অনুপাত এবং পার কেজি রেট ব্যবহার করে প্রত্যেকটা আইটেমের কস্ট প্রাইস আমরা বের করতে পারবো। ওকে, এখন তারা বলতেছে হি ইন টোটাল গেটস 20% প্রফিট, সে নাকি 20% প্রফিট করছে বাই সেলিং, বিক্রি করে। কি বিক্রি করে? আমরা ওই যে বারবার প্রিপোজিশন, কনজাংশন, ক্রস মার্কার এগুলোতে থেমে থেমে বাংলা করতে বলি, তাহলে খুব সহজে ধরা যায়। কি বিক্রি করছে? বিক্রি করে যে 20% লাভটা করছে সেটা কি? দা ফার্স্ট টু, তার মানে প্রথম দুইটা আইটেম সে 20% প্রফিটে বিক্রি করছিল। এন্ড এবং এট লাস্ট, পরিশেষে, হি ফাইন্ডস, সে খুঁজে দেখলো, হি হ্যাজ নো গেইন এন্ড লস, তার লাভও হয় নাই, লসও হয় নাই। অথচ প্রথম দুই আইটেমে কিন্তু সে 20% লাভ করছে। এরপরেও পরিশেষে সে দেখলো যে তার আসলে লাভও হয় নাই, লসও হয় নাই ইন দ্য সেলিং দ্য হোল কোয়ান্টিটি, পুরো কোয়ান্টিটি বিক্রি করে, হুইচ হি হ্যাড, যা তার কাছে ছিল। দ্যাট মিনস তার কাছে মোট 3টা কোয়ান্টিটি মিলে যে পরিমাণ ছিল সব বিক্রি করে দিয়েছে। প্রথম দুইটাতে 20% প্রফিট করছে, কিন্তু দিন শেষে দেখা গেল সব বিক্রি করে লাভও হয় নাই, লসও হয় নাই।
তার মানে তার মানে দুইটা আইটেমে সে 20% লাভে তার যে পরিমাণ লাভটা হইছে, থার্ড আইটেমে ঠিক সেই পরিমাণ লস করে ফেলছে। আসলে আমি তখন বলতে পারি তাহলে আমাদের থার্ড আইটেমে আসলে লসটা কত হয়েছে, 480 না কত জানি ওইটা, ওই পরিমাণে কিন্তু 20%-এর ভ্যালু প্রথম দুইটাতে লাভ করছে। যাই হোক, ওইটা আমার বোঝার দরকার নেই। দিন শেষে তার লাভ লস কিছুই হয় নাই। এখন জানতে চাইছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট লস হি সাফার ফর দ্য থার্ড আইটেম, থার্ড কোয়ান্টিটি। তার মানে 3 নাম্বার প্রোডাক্টের উপর সে কি পরিমাণ লস করছে সেটা পার্সেন্টেজে বের করতে বলছে। তার মানে 3 নাম্বার আইটেমে আপনি কি পরিমাণ লস করছেন সেটা পার্সেন্টেজে দেখাইতে বলছে। এখন এই ম্যাথের কি পয়েন্ট হচ্ছে নো প্রফিট নো গেইন। এই ম্যাথ এর মূল লাইন হচ্ছে এটা, দিন শেষে লাভ হয়নি লস হয়নি, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। যে বিন্দুতে লাভ এবং লস সমান একটা সমীকরণ, অথবা টোটাল কস্ট প্রাইস এবং টোটাল সেলিং প্রাইস পরস্পর সমান, এই দুইটা সমীকরণ হয় এখানে। তাহলে আপনি বলেন তৃতীয় আইটেমে যদি আমি কি পরিমাণ লস করছি তার পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে তৃতীয় আইটেমে কি পরিমাণ লস হয়েছে টাকা এক্স্যাক্টলি সেটা জানা দরকার। সেটার জন্য আমার কি জানা দরকার, তৃতীয় আইটেমের কস্ট প্রাইস এর সেলিং প্রাইস জানা দরকার। তৃতীয় আইটেমের কস্ট প্রাইস এখানে দেওয়া আছে, আমরা বের করতে পারতেছি যে 12 দ্বারা আমরা ওই 60 দ্বারা 20 কে গুণ করলে তৃতীয় আইটেমের কস্ট প্রাইস 1200 টাকা। কিন্তু তৃতীয় আইটেমের সেলিং প্রাইস কত সেটা তোমার জানতে হবে, আর তার জন্য আমি এত কিছু করছি। টোটাল কস্ট প্রাইস বের করছি, এটাই টোটাল সেলিং প্রাইস, যেহেতু ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে প্রথম দুইটাতে 20% লাভ করছে, জাস্ট 20% লাভে প্রথম দুইটা সেলিং প্রাইসটা কত সেটা বের করছে। এই প্রথম দুইটা সেলিং প্রাইস যদি মোট তিনটার সেলিং প্রাইস থেকে বিয়োগ করে দিই, তাহলে যেটা পাই সেটাই হচ্ছে আমার থার্ড আইটেমের সেলিং প্রাইস কত, 720। এই হলো আমার থার্ড আইটেমের সেলিং প্রাইস। আর আমি থার্ড আইটেমের কস্ট প্রাইস জানি কত, 1200। তাহলে 1200 থেকে 720 দিয়ে আমরা বাকি বিয়োগ করে দিই 480 তার মানে 480 টাকা আসলে থার্ড আইটেমের উপর লস হয়েছে। কিন্তু আমার তো এক্স্যাক্টলি টাকায় লস বের করতে বলে নাই। যদি টাকায় লস বের করতে বলতো তাহলে এটি আনসার হয়ে যেত। টাকায় বের করতে বলে নাই, বের করতে বলছে এই টাকাটা যে লস হয়েছে এটা শতকরাই কত। তার মানে তৃতীয় আইটেমের উপর শতকরা কত লস হয়েছে, আমরা জানি লাভ লস ক্রয় মূল্যের উপর হয়, তাহলে তৃতীয় আইটেমের ক্রয় মূল্য কত, 1200x, তার মধ্যে সে লস করছে কত, 480 ইন্টু পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে তাই 100, ইয়েস, শেষ 40%। এরপর বলেন কি বুঝেন নাই। বুঝতে পারছি স্যার। স্যার এর আগের স্লাইড একটু যান। হ্যাঁ, ফার্স্ট হইতে হবে। এট 20% প্রফিট সেলিং প্রাইস অফ, এটা আমরা ফার্স্ট আইটেম আর সেকেন্ড আইটেমের হচ্ছে সেলিং প্রাইস বের করছি না, ওইখানে থার্ড আইটেম কেন লিখছি? কোথায় থার্ড আইটেম লিখছি? এট 20% প্রফিট এখানে স্যার ওই যে রাইট আর সাইডে 20% প্রফিট সেলিং প্রাইস অন। সেলিং প্রাইস অফ থার্ড ও আইটেম ও কেন ও লিখছি? সরি 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 সরি, ফার্স্ট আপনি এন্ড আপনি সেকেন্ড আপনাকে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো একটা ভুল ধরছেন। আমি এই যে লিখতে গিয়া আর আমার আর খেয়াল নাই এটা আসলে কার কি বের করছে। থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে সেলিং প্রাইস অফ ফার্স্ট টু আইটেম, ফার্স্ট টু আইটেম। থ্যাংক ইউ আপনাকে। মানে প্রথম দুইটা আইটেমের কি প্রাইস, সেলিং প্রাইস 2880 টাকা। থ্যাংক ইউ। এটা সম্পূর্ণরূপে একটা ভুল লেখা লিখছিলাম আমি, ওই যে এটা লিখতে গিয়া হয়তো মিস্টেক করে ফেলছি। থ্যাংক ইউ আপনাকে। আর এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসেন পরে যাই। হ্যাঁ, পরে কি বলছে দেখ, ইফ যদি 12 ক্যান্ডিজ আর সোল্ড ফর টাকা 110, আপনি যদি 12টা ক্যান্ডি কত টাকায়, 10 টাকায় বিক্রি করেন, দেন তাহলে দেয়ার ইজ আ লস অফ X%। তাহলে নাকি আপনার X% কি হয়, লস হয়। তার মানে 12টা ক্যান্ডি বিক্রি করেন 10 টাকায়, আপনার লস হয় X%। ইফ যদি 12 ক্যান্ডিজ আর সোল্ড ফর টাকা 12, যদি আপনি 12টা ক্যান্ডি 12 টাকায় বিক্রি করেন, দেন তাহলে দেয়ার ইজ আ প্রফিট অফ X%। তাহলে নাকি X% কি হয়, লাভ হয়। এখন আমাদের কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত, মানে ওই যে X% যেটা আছে এই X%-এর ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। আপনি যেটা জানতে চাইছে সেটা একটু বোঝেন, এই X% দ্বারা কি মিন করে, লাভ এবং লস এর পার্সেন্টেজ মিন করে। তার মানে এই ম্যাথে আসলে যত পার্সেন্ট লাভ হয়েছে ঠিক তত পার্সেন্টই লস হয়েছে, এটা কি বোঝা গেল কিনা? জি জি স্যার। স্যার। তার মানে আমার লাভও হয়েছে X%, আবার আমার লসও হয়েছে কি X%।
এবার আসেন, তাহলে আমার সমীকরণ হলো লাভ পার্সেন্টেজ ইকুয়াল লস পার্সেন্টেজ। তাহলে স্যার এবার আসেন, 12টা ক্যান্ডি ইন টোটাল 10 টাকা না? হ্যাঁ, পার ক্যান্ডি বারোটার মোট দাম 10 টাকা, ঠিক আছে, 12টা পার যদি ক্যান্ডি। 10 টাকা হতো এটা তো পার ইচ লেখা থাকতো না? হ্যাঁ হ্যাঁ মানে প্রতিটা যদি হ্যাঁ, দশ তাহলে তো টাকা পার হয়। কথা উল্লেখ থাকে বা ইচ কথাটা উল্লেখ থাকে, বোঝা গেল? ইফ 12 ক্যান্ডিজ আর সোল্ড ফর টাকা 10, তার মানে যদি 12টা ক্যান্ডি আর সোল্ড বিক্রি করা হয় ফর টাকা 10, 10 টাকায়। আর যদি এটা বলা হইতো তাহলে তো সরাসরি বলা থাকতো ইফ 12 ক্যান্ডিজ আর সোল্ড ফর ইচ টাকা 10, প্রত্যেকটা 10 টাকা করে, ওইটা ওই ইচ বা আপনার ওই ইয়া কথাটা বলা থাকতো, আর কি জানি পার কথাটা বলা থাকতো। ওকে, এবার প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি? প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমার কি লাগে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইনটু 100, এটাই তো আমার প্রফিট পার্সেন্টেজ। এই যে প্রফিট পার্সেন্টেজ, এটা নাকি সমান কার? লস পার্সেন্টেজ। তাহলে লস কিভাবে বের করি, লস পার্সেন্টেজ কিভাবে বের করি? আগে লস বের করতে হয়, লস বের করার ক্ষেত্রে কস্ট প্রাইস বড় থাকে, সেলিং প্রাইস ছোট থাকে, ডিভাইডেড কস্ট প্রাইস ইনটু 100। এটাই, তার মানে আমরা বুঝতে পারছি এখানে 12টা ক্যান্ডির কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস আমার জানা দরকার। তো মজার ব্যাপার হচ্ছে এইখানে 12টা ক্যান্ডির সেলিং প্রাইস আমার একবার 10 টাকা আর একবার 12 টাকা, এটা বলা আছে। তার মানে সহজ কথায় 12টা ক্যান্ডির সেলিং প্রাইস বলা আছে, নাই কি প্রাইস? কস্ট প্রাইস। 12টা ক্যান্ডির মোট কস্ট প্রাইস কত সেটা নাই, তো সেইটাই আমাদের আসলে এখানে ধরতে হবে, ঠিক আছে? ওই কস্ট প্রাইসটা যদি জানি তাহলে ম্যাথটা শেষ হয়ে যায়। তাই আমাদের কাজ হচ্ছে এখানে ধরে নেব লেট কস্ট প্রাইস অফ 12 ক্যান্ডিস, 12টা ক্যান্ডির কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি সাপোজ টাকা এ, যেহেতু এক্স আছে আমি ওয়াইও ধরতে পারতাম অথবা যে কোনো ভেরিয়েবল আছে। হ্যাঁ, 12টা ক্যান্ডির কস্ট প্রাইস আমি টাকা জানি, একবার 12টা 10 টাকায় বিক্রি করছে, আরেকবার 12টা 12 টাকায় বিক্রি করছে, আমরা এগুলা জানি। কস্ট প্রাইস স্থির থাকে, সেলিং প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। এইটা প্রফিট লসের একটা মোস্ট বেসিক কথা, যে আপনি ভাই প্রত্যেকটা কিনে নিয়ে আসছেন 50 টাকা করে, এটা তো ভাই বিক্রি করতে পারেন 100 টাকায়, 80 টাকায়, কিংবা 40 বা 10 টাকায় বিক্রি করতে পারেন, ডাজেন্ট ফ্যাক্ট, কিন্তু কস্ট প্রাইস তো যা দিয়ে নিয়ে আসছেন তাই স্থির থাকবে। এবার আসেন ডিরেক্ট আমরা চলে যাই অ্যাকর্ডিং টু দা প্রবলেম। প্রবলেম আমাদের উদ্দেশ্য কি ছিল? প্রফিট এবং লসের সমীকরণ দরকার। তাহলে প্রথমে আমার কি হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে? প্রথমে লস হয়েছে। 12টা ক্যান্ডি যদি 10 টাকায় বিক্রি করেন তাহলে নাকি X% লস হয়। তো লস পার্সেন্টেজ জানি কিভাবে বের করতে হয়? লস পার্সেন্টেজ বের করতে গেলে আগে লস বের করতে হয়। লস কিভাবে বের করতে হয়? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয়। তাহলে 12টা ক্যান্ডির ক্রয় মূল্য আমরা কত বলেছি? X টাকা। আর 12টা ক্যান্ডি বিক্রি করা হয়েছে কত টাকায়? 10 টাকায়। তাহলে এই যে আমার লসটা হয়েছে এটা এখন পার্সেন্টেজে বের করবো। লস কার উপর ক্যালকুলেশন করতে হয়? ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমার কত? এক্স, ইনটু 100 দ্বারা গুণ করলে সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। ইয়েস, আমি স্যার লস ওই পার্সেন্টেজ। উপরের এক্সট্রা দিয়ে স্যার করে দিন। আমরা ক্রয় মূল্য ধরছি না। ও সরি সরি সরি, আমি এক্স দিলাম কেন? এ ডিভাইডেড এ, থ্যাংক ইউ। এই লস পার্সেন্টেজটা আবার লাভ পার্সেন্টেজের সমান। তাহলে লাভের ক্ষেত্রে পরে কি বলছে? ইফ 12 ক্যান্ডিস আর সোল্ড ফর টাকা 12, মানে 12টা ক্যান্ডি 12 টাকায় বিক্রি করলে নাকি কি হয়? X% লস হয়। তাহলে আমার লাভ হয়, তাই না? লস এন্ড X% ক্যান্ডি সোল্ড 12, দেয়ার ইজ এ প্রফিট। হ্যাঁ, প্রফিট হয়। এবার আমরা প্রফিট বের করব। প্রফিট বের করার ক্ষেত্রে আমাদের কি হয়? সেলিং প্রাইস বড় থাকে। তাহলে 12টা ক্যান্ডি বিক্রি করছি কত টাকা করে? 12টা ক্যান্ডির মোট বিক্রয় মূল্য হলো 12 টাকা। তাহলে সেলিং প্রাইস 12 মাইনাস 12টার ক্রয় মূল্য কত? টাকা। তাহলে এটা হলো আমার প্রফিট। এই প্রফিটটা পার্সেন্টেজে বের করবো। তাহলে কার উপর হয় পার্সেন্টেজ? ক্রয় মূল্য কত টাকা? টাকা, ইন্টু 100 দ্বারা গুণ করলে কি হয়? প্রফিট পার্সেন্টেজ। তার মানে এটা আমার লস পার্সেন্টেজ সমান এটা আমার প্রফিট পার্সেন্টেজ। এখন এই সমীকরণটা সমাধান করা মানে ম্যাথটা সমাধান হয়ে গেল। এ এ ভাগ থাকলে লব লব হর হর কেটে এটাকে আমরা ছোট করে দিতে পারি। তাহলে এখানে আমরা যেটা পাই A-10, আর এখানে পাই হচ্ছে 12 - A। এবার আমরা ক্যালকুলেশন করলে এখানে হবে 2A, আর ওইখানে যোগ করলে হবে কত? 22। অতএব আমরা বলতে পারি আমাদের
এর ভ্যালুটা 2 দিয়া ভাগ করলে এখানে 11 হচ্ছে। এইবার আসেন আমি যে কোনো সমীকরণের যে কোনো পার্টে আমি জাস্ট এর মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের কি চলে আসবে, এক্স এর ভ্যালুটা চলে আসবে। নাও রিকোয়ার ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা এখন বসায় দিই যে কোনো পাশে, কারণ আপনি যদি এই পাশে বসাতে চান বসান। এর ভ্যালু, এর ভ্যালুটা কত, 11 পাইছি। 11 মাইনাস 10 ডিভাইডেড কত, 11 ইন্টু 100। তো এটা ক্যালকুলেশন করলে 1/11 ইন্টু 100, এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে যেটা করতে পারি, 9 9 11 কত, 99। তার মানে 9 সমস্ত 1/11 এটা লেখা যায় পার্সেন্ট। 9 নং 9 11 99 আর 1 যোগ করলে কত, 100। অতএব আমাদের আনসার এটাই, 9 সমস্ত 1/11%। বোঝা গেল কিনা? জি স্যার। ওকে, পরে আসেন তাহলে। নাই, ওরা কই বাবু, বাবুটা পানি দিতে বলেন। পরে দেখেন কি বলছে, আ শপকিপার সেলস 2 শার্ট এট দ্য সেম প্রাইস। কি করছে, একজন শপকিপার সে 2টা শার্ট বিক্রি করছে সেম প্রাইসে। হি মেক্স 10% প্রফিট অন ফার্স্ট, প্রথম আইটেমে সে 10% প্রফিট করছে, এন্ড এবং লস 10% অন আদার, এবং অন্য আইটেমের উপর সে নাকি 10% লস করে ফেলছে। হাউ মাচ ইন পার্সেন্টেজ, তাহলে কত পার্সেন্ট ডাস হি গেইন অর লস, তাহলে দিন শেষে তার কত পার্সেন্ট লাভ বা লস হয়েছে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা কিন্তু এমসিকিউ এর জন্য, খাবার পানি দিয়ে, খাবার পানি দিয়ে ক্লাসের আগে পানি রাখ। তাহলে আমাদের এই ধরনের ম্যাথ এমসিকিউ এর জন্য কিন্তু আমরা খুব সহজেই আনসার করতে পারি সাকসেসিভ রুল অনুযায়ী, কিন্তু রিটার্ন দেখেন কত ব্যাক পাইতে হয়। এবার একটু খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা আইটেমের সেলিং প্রাইস সমান বলছে কিনা। আর শপকিপার সেলস 2 শার্ট এট দা সেম প্রাইস, তার মানে কি একজন শপকিপার 2টা শার্ট বিক্রি করে, 2টা শার্টেরই সেলিং প্রাইস কি, সেম। এখন আপনি বলেন তো, 2টা শার্টের সেলিং প্রাইস সেম হলেও, 2টা শার্টের সেলিং প্রাইস সেম হলেও ওই 2টা শার্টের কস্ট প্রাইস কি সেম হওয়া সম্ভব? এটা না কি স্যার। মনে না হয়? স্যার। ওই 2টা শার্টের আসলে আমার সেলিং প্রাইস সেম হতে পারে, সেলিং প্রাইস 2টারই ধরেন এক্স, সেম হইতে পারে, মানে এটারও সেলিং প্রাইস এক্স, এটারও সেলিং প্রাইস এক্স, কিন্তু এই 2টার কস্ট প্রাইস কিন্তু সেম না। এটার কস্ট প্রাইস একরকম আসবে, এটার কস্ট প্রাইস আরেক রকম আসবে। এখানে 10% প্রফিটে কস্ট প্রাইস বের করব, এখানে 10% লসে আমরা কস্ট প্রাইস বের করব। ঠিক আছে, এখানে 10% প্রফিটে বের করবেন, আর এখানে আপনি কি করবেন, 10% লসে কস্ট প্রাইস বের করবেন। এবার আসেন তাহলে ম্যাথটা করবো কিভাবে। আমার লাভ হয়েছে না লস হয়েছে সেটা জানতে গেলে আমার কি, টোটাল দুইটার মোট সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস জানতে হবে, আর কি টোটাল কস্ট প্রাইস জানতে হবে। 2টা আইটেমের মোট কস্ট প্রাইস এবং মোট সেলিং প্রাইস যদি জানতে পারি, তাহলে না সিদ্ধান্ত নিতে পারবো যে লাভ হয়েছে না লস হয়েছে। আর যদিও আমরা এই ধরনের ম্যাথ সাকসেসফুল এমসিকিউতে আগেই জানি যে কমন পার্সেন্টেজ লাভ এবং লস হলে আলটিমেটলি লসই হয়। তার মানে আমার কস্ট প্রাইসটা বড় থাকবে, এটা ক্যালকুলেশন করতে গিয়ে 2টা কস্ট প্রাইস যেটা পাবেন, 2টার মোট কস্ট প্রাইস সেটা বড় থাকবে, আর সেলিং প্রাইস কি থাকবে, ছোট থাকবে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, সেলিং প্রাইসটা তো ধরে নেবেন এক্স, আরেকটারও এক্স, তার মানে টোটাল সেলিং প্রাইস আমরা বলতে পারি এক্স এক্স যদি ধরি, প্রত্যেকটা সেলিং প্রাইস যদি এক্স ধরি, তাহলে 2টার মোট সেলিং প্রাইস 2x, এটা আমরা পাইলাম। তাহলে উদ্দেশ্যটা কি, আমার এই 2টা আইটেমের মোট কস্ট প্রাইস বের করা। এইটা যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে সিদ্ধান্ত নিতে পারবো আমার লাভ হয়েছে না লস হয়েছে, তারপরে পার্সেন্টেজে যাইতে পারবো। তাহলে আমরা ধরে নিই লেট
সেলিং প্রাইস অফ ইচ আইটেম ইচ শার্ট বলে দিছে এখানে। প্রত্যেকটা শার্টের সেলিং প্রাইস আমি যদি এক্স টাকা ধরি, তাহলে আমরা কি বলতে পারি না যে টোটাল সেলিং প্রাইস অফ টু শার্ট, দুইটা শার্টের মোট সেলিং প্রাইস আমরা বলতে পারি 2x টাকা। এবার আসেন, দুইটা শার্টের মোট সেলিং প্রাইস জানি, কিন্তু আমাদের দরকার এখন ওই দুইটা শার্টের মোট কস্ট প্রাইস, তাহলেই হলো। তাহলে প্রথমে আসেন প্রফিট। তাহলে এট 10% প্রফিট, 10% প্রফিটে আমরা কি করব? সেলিং প্রাইসটা বের করব। প্রথম শার্টের সেলিং প্রাইস বের করব 10% প্রফিটে। 10% প্রফিট ফার্স্ট শার্ট এর সেলিং প্রাইস, এটা বের করি। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের যদি সেলিং প্রাইস দেওয়া থাকে এবং আমাদের যদি প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে কিভাবে জানি কস্ট প্রাইস বের করতে হয়? মনে আছে কিনা সূত্রটা? সূত্রটাও কেন দরকার? এই যে রিটেন করতে যাচ্ছেন, তো এখন এখন পিওর সূত্রটাই আপনার দরকার। তার মানে আমরা উপরে বলি সেলিং প্রাইস, নিচে 10% প্রফিট, মানে কি 100 সাথে 10 যোগ করে দিই, 110 ইন্টু 100, এটাই হবে আমাদের কি ওই আইটেমের কস্ট প্রাইস, যদি সেলিং প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে। মনে করে দেখেন, লাস্ট ক্লাসে আমরা সেটা দেখাই দিচ্ছি। তাহলে উপরে হবে আমার সেলিং প্রাইস, তাহলে একটা শার্টের প্রথম শার্টের সেলিং প্রাইস কত? এক্স টাকায়, যদিও দ্বিতীয় শার্টের সেলিং প্রাইস ওই এক্স টাকায়, কিন্তু কস্ট প্রাইসটা ভিন্ন। তাহলে প্রথমে আমি 10% প্রফিট করছি, তাহলে 10% প্রফিটের সেলিং প্রাইস যদি এক্স এখানে হয়, নিচে হবে 100 প্লাস 10, তার মানে 110 ইন্টু কস্ট প্রাইস, মানে কি 100 দ্বারা গুণ করলে কস্ট প্রাইস চলে আসে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে 10x ডিভাইডেড 11। এটা হচ্ছে আমার একটা, মানে প্রথম শার্টের কি প্রাইস? কস্ট প্রাইস। এবার আমরা সেকেন্ড শার্টের কস্ট প্রাইস বের করব এট, তবে এটা কি? ফার্স্ট শার্ট সেলিং প্রাইস লেখা আছে। সরি, আমি না বারবার কি জানি করে ফেলতেছি এইসব, মানে আমার সব ব্রেক হয়ে যাচ্ছে। এটা কস্ট প্রাইস হবে। থ্যাংক ইউ আপনাদের আজকে আমাকে হেল্প করার জন্য। তাহলে 10% 10% লস, 10% লসে আমরা কি বের করব? সেকেন্ড যে শার্টটা আছে, ওই সেকেন্ড শার্ট এর কস্ট প্রাইস বের করব। কস্ট প্রাইস দেখেন, আমি ওইখানে ঠিকই কস্ট প্রাইস লিখছি, কিন্তু এখানে টাইটেল দিয়ে রাখছি সেলিং প্রাইস। যাই হোক, আপনাদের মনোযোগটা আমার চাইতেও বেশি আছে। ফাইন। তাহলে সেকেন্ড কস্ট প্রাইস যেটা, সেটা কি ওই একইভাবে বের করবেন। আমার সেলিং প্রাইস কত? এক্স টাকা। এবার সেকেন্ড আইটেমে 10% লস করছেন, 10% লস মানে নিচে হবে কি 100 মাইনাস 10, দ্যাট মিনস কত? আমি ডিরেক্ট বলতে পারি 90 ইন্টু 100 দ্বারা গুণ করে দিলে আমাদের যেটা আসবে সেটা কি আসবে? সেকেন্ড আইটেমের কস্ট প্রাইস চলে আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে 10x ডিভাইডেড 9। ইয়েস, আমরা সেকেন্ড আইটেম যেটা ছিল সেটার কস্ট প্রাইসটাও পেয়ে গেলাম। এবার দুইটা আইটেমের মোট কস্ট প্রাইস বের করব। নাও টোটাল কস্ট প্রাইস, এটা কয় নাম্বার ব্যাচ জানেন? নাও 17 নম্বর। 17 নাম্বার। নাও টোটাল কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস 17 নাম্বার ব্যাচ। প্রথমটা ছিল 10x প্লাস 11, দ্বিতীয়টা হবে 10x প্লাস 9। তাহলে আমরা একটু যোগ করে দেই, লসাগু হবে 99। 11কে 99 দ্বারা ভাগ করলে 9, 9 দ্বারা এখানে 90x প্লাস 11, 9 দিয়ে ভাগ করলে 11, 11 দিয়ে গুণ করলে 110x। তার মানে আমরা উপরে বলতে পারি 200x ডিভাইডেড 99। এটা হচ্ছে আমাদের
দুইটা আইটেমের মোট কস্ট প্রাইস পেয়ে গেলাম। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বুঝতে হবে এটা কি, যে 2x, এই 2x, যে দুইটা আইটেমের সেলিং প্রাইস, এই 2x কিন্তু ছোট কার থেকে, 200x ডিভাইডেড 90 থেকে, এটা কিন্তু বুঝতে হবে। এই ফ্র্যাকশন ভ্যালুটা আপনার বুঝতে হবে। বুঝতে পারছেন? 99, ধরেন 100ই, তাহলে 100 হইলেও তো দুইবার যাচ্ছে, তাহলে 100 থেকে কম 99, তার মানে 2 পয়েন্ট সামথিং, তার মানে নিশ্চয়ই এটা বড়। অতএব আমরা এখানে বলতে পারি লস। নাও এবার টাকায় লসটা বের করে নিয়ে আগে আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা তো এক লাইনে করে ফেললে কঠিন লাগবে। নাও লস এর পরিমাণটা হবে, কস্ট প্রাইস বড়, তার মানে 200x ডিভাইডেড 19। এটা কিন্তু দুইটার কস্ট প্রাইস, আমরা কি দুইটাকে বেস করে কাজ করতেছি, একটা না, দুইটারই কস্ট প্রাইস, দুইটারই সেলিং প্রাইস। আমরা বারবারই বলি, যে কয়টা বিক্রি করবেন ঠিক সেই কয়টার কস্ট প্রাইস বের করবেন। দুইটা বিক্রি করছেন তাই দুইটার কস্ট প্রাইস বের করতেছেন। এখন এই দুইটার কস্ট প্রাইস আর দুইটার সেলিং প্রাইস, এদের মধ্যে কম্পেয়ার করে আপনি লাভ লস চিন্তা করতেছেন। -2x, তাহলে আমার লস আইটেমটা যেটা, সেটা হচ্ছে 99, যদি লসাগু নেই তাহলে এখানে 200x মাইনাস 9 দুগুণে কত, 18, 18 8, 9 দুগুণে 18 আর 19, এত। মনে হচ্ছে লাস্ট লাইনটা পরে পেজে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে বিয়োগ করলে কত হবে, 2x হবে না উপরে, 2x by 99. 2x ডিভাইডেড 99। এটা ছিল কিন্তু এক্স্যাক্টলি টাকাই প্রফিট, কিন্তু আমাদের কাছে জানতে চাইছি কি প্রফিট পার্সেন্টেজ। অতএব রিকোয়ার্ড প্রফিট পার্সেন্টেজ আমাদের প্রফিট পার্সেন্টেজ যেটা হবে, উপরে হবে আমাদের প্রফিট, এক্স্যাক্টলি টাকায় প্রফিট, 2x ডিভাইডেড 99, এটা হবে এটা আমাদের, লস না? এটা তো লব আমাদের না, লস, আমাদের লস হয়েছে না, তাইলে রিকোয়ার্ড লস ও লস পার্সেন্টেজ। লিখবো কেন, আমি এখানে লাভ লিখছি। আচ্ছা, এটা এই যে লসটা হয়েছে সেটা কার উপর লস হয়, ক্রয় মূল্যের উপর লস হয়। তাহলে আমাদের ক্রয় মূল্য কত, দুইটার মোট ক্রয় মূল্য 200x ডিভাইডেড 99। তাহলে 200x ডিভাইডেড 99, আপনি একটু খেয়াল করে দেখেন আমি কোথাও ভুল টুল করে ফেলছি কিনা লিখতে। আচ্ছা, এবার আমরা ভাগটা কিভাবে করব, এই জন্য বলছিলাম যে আগে কাজটা করে নেই, এই জন্য এই যে কাজটা করে নেওয়াতে সুবিধা হচ্ছে। তো এটা তো আমাদের ভাগ চিহ্ন, তাহলে লবটা আমাদের ঠিক থাকবে, কি হবে 2x ডিভাইডেড 99। এবার ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, তার মানে 99টা উপরে চলে যাবে আর 200 এক্সট্রা নিচে চলে আসবে, ইন্টু এই 100। এই হলো ক্যালকুলেশনটা। এই 99, এই 99 কেটে দেন, এই এক্স কেটে দেন, এই দুই শূন্য, এই দুই শূন্য কেটে দেন, এই দুই, এই দুই কেটে দেন, কিচ্ছু নাই, তার মানে কি 1। এই যে বলছিলাম না যে এমসিকিউ এর জন্য ম্যাথটা খুবই সহজ। তাহলে কত পার্সেন্ট, 1%। আনসার 1% লস। বুঝা গেল নিশ্চয়ই? স্যার একটা কোশ্চেন আছে। বলেন। আপনি বলছেন যে টোটাল লস আর টোটাল সেলিং প্রাইস এন্ড টোটাল কস্ট প্রাইস সমান হলো আলটিমেটলি 1% লস হয়ে যায়, ওইটা কেন? উহু, মানে উহু, উহু, উহু। সাকসেসিভ রুল অনুযায়ী। সেটা বলি নাই, টাকা সমান হইলে এটা বলি নাই, যে টোটাল সেলিং প্রাইস আর টোটাল কস্ট প্রাইস সমান হইলেও লস হয়, এটা বলি নাই। বলছি কমন পার্সেন্টেজ লাভ এবং লস হলে, মানে যত পার্সেন্ট লাভ ঠিক তত পার্সেন্ট যদি লস হয়, তাহলে দিন শেষে আলটিমেটলি লস হয় সাকসেসিভ রুল অনুযায়ী। মনে পড়ে না, বলছিলাম যে লস হলে কি মাইনাসে, মানে কি এখানে আমাদের -10, তারপরে লাভ হলে কি +10, এই মাইনাস এবং প্লাস গুণ করলে কি মাইনাস, তাহলে 10 ইন্টু এ বি ডিভাইডেড 100 বলেছিলাম, তাহলে 10 ইন্টু 10 ডিভাইডেড 100, শূন্য শূন্য করে দেন -1, তার মানে তো কত এটা তো পার্সেন্ট? ইকুয়েশন অনুযায়ী, কিন্তু এমনি কেন হয়? এমনি কেন হয়, ধরেন একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, এগুলো আমি সাকসেসিভ রুলে দেখাইছি কেন হয়, দেখাইছি। কিন্তু সাকসেসিভ রুল মানে কি, একটা একটা ঘটনা ঘটবে, এই ঘটনার ফলাফলের উপর ভিত্তি করে আরেকটা ঘটনা ঘটবে। ধরেন প্রথমে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, এই 100 টাকার উপর আপনার প্রথমে কি হয়েছে, ধরেন আপনার প্রথমে লস হয়েছে কয় পার্সেন্ট, 10% লস হয়েছে।
10% যদি লস হয় তাহলে বর্তমানে মূল্যটা কত দাঁড়াইছে? 90 টাকা। এই 90 টাকার উপর আবার 10% কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভটা তো এই 100 টাকার উপর হয় না। যদি 100 টাকার উপর হইতো তাহলে তো আর আপনার সমস্যা হইতো না। হ্যাঁ, তাহলে লাভ লস কিছুই হইতো না। তার মানে কি এই 90 টাকার উপর আবার 10% লাভ, তাহলে 90 টাকার 10% যদি লাভ হয় তাহলে আমার সেলিং প্রাইস কত? 110% যদি করেন তাহলে 90-এর 110% কত আসে দেখেন। 90-এর 110% আমরা সেলিং প্রাইস বের করতেছি, তাহলে দেখেন 99 টাকা আসতেছে না? তাহলে বলেন আগে আমার আলটিমেটলি তাহলে আমার কি হয়েছে? লস হয়েছে। প্রাথমিক অবস্থায় আমার কস্ট প্রাইস ছিল কত টাকা? 100 টাকা। আর একবার লস আরেকবার লাভ হয়ে আমার সেলিং প্রাইস কত দাঁড়াইছে? 99 টাকা। তাহলে আলটিমেটলি আমার একবার লাভ একবার লস হয়ে দিন শেষে লাভটা হইলো কি? লাভ হয়েছে। কস্ট প্রাইস ছিল 100 টাকা, আর এখন সেলিং প্রাইস হচ্ছে 99 টাকা। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? আমার তো লসই হলো। কেন লস হয় সেটার মানে এখন বুঝছেন? বুঝতে পেরেছি। জি স্যার। মানে প্রথম আইটেমের উপর ক্যালকুলেশন করার পর প্রফিট লস, ওইটার উপর আবার যদি এই একই পার্সেন্টেজ লাভ হয় তাহলে দিন শেষে সেটা লসই হবে। আর যদি এটা ব্রেক ইভেন পয়েন্ট হইতো তাহলে লাভ লস কিছু হইতো না, সেটা প্রশ্নে উল্লেখ করা থাকতে হবে যে এটা ব্রেক ইভেন্টের ম্যাথ। স্যার আগের স্লাইডে একটু মানে স্যার এইটা না, হ্যাঁ এখানে স্যার এখানে যে যে আপনি বললেন 2x and 200x/99, এখানে কি x সমান 1 ধরে বুঝবো কোনটা ছোট মানে লস হয়েছে না লাভ হয়েছে? না, এক্স সমান ওয়ান ধরে আপনি বোঝা দরকার কি? এক্স এর চিন্তা করারই দরকার নেই। আপনি মনে করেন যে এখানে 2 আর এখানে 2/99, এখন আপনি বলেন আমার কি মনে হচ্ছে এখানে 2 আর এখানে 200/99। এক্স তো ফ্যাক্ট না, এক্স তো চলো এটা থাকা না থাকা কিছুই না। আপনি ওয়ান ধরেও করতে পারেন। যদি আমি বলি এক্স এর মান 1 চিন্তা করি তাহলে এটা 2, তাহলে আমার যেটা দাঁড়ায় এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 200/99। তার মানে কি বোঝা যাচ্ছে না যে এটা বড়? কারণ এখানে 99 না হয়ে যদি 100 হইতো তাহলে তো সমান হয়ে যেত, রেজাল্ট 2 আসতো। কিন্তু 100 চাইতে কম সংখ্যা দিয়ে ভাগ করলে এটা বড় হয়ে যাবে না? বোঝা গেল? 2 পয়েন্ট সামথিং আসবে 200-কে 99 দ্বারা ভাগ করলে। ক্লিয়ার? জি স্যার। আর এই ঝামেলা যাতে না পোহান এই জন্য এমসিকিউতে আগে বলে রাখছে কমন পার্সেন্টেজ একবার লাভ এবং পরবর্তীতে যদি লস অথবা লস এবং লাভ হয় তাহলে মনে রাখবেন এই মেথ আজীবনে কি হবে? লস হবে। এগুলো আমাদের এমসিকিউতে আমি অনেকবার বলছি, এটা মনে রাখবেন। পরে আসে কি বলছে, আ রিটেইলার বাই 40 pence এট দ্য মার্কেট প্রাইস অফ 36 পেন। মানে বলতেছে আর রিটেইলার একজন ব্যবসায়ী, রিটেইলার মানে খুচরা ব্যবসায়ী, বাইস ক্রয় করে 40 পেন্স 40টা পেন এট দ্য মার্কেট প্রাইস অফ 36 পেন, 36টা পেনের বাজার মূল্যে বা মার্কেট প্রাইসের মূল্যে 40টা পেন ক্রয় করে। তার মানে 36টা পেনের, সরলেন কেন? 36টা পেন এর মার্কেট প্রাইস যা, 40টা পেনের কস্ট প্রাইসও তাই। এখন বলছে ফ্রম আ হোলসেলার, একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে একজন খুচরা ব্যবসায়ী 36টা পেনের মার্কেট প্রাইসের মূল্যে 40টা পেন ক্রয় করে। এখন বলছে ইফ যদি হি সেলস দিস পেন্স গিভিং আ ডিসকাউন্ট অফ 1%, যদি যদি হি সেলস সে বিক্রি করে দিস পেন্স ওই পেনগুলি গিভিং আ ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে যদি বিক্রি করে অফ 1% ডিসকাউন্ট দিয়ে যদি ওই পেনগুলো বিক্রি করে তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? কত হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এইবারও প্রফিট পার্সেন্টেজ জানতে চাইছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কিভাবে বের করা হয়? উপরে প্রফিট, প্রফিট কিভাবে বের করা হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড কস্ট প্রাইস ইনটু 100। তার মানে এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এই এই আনসারের রিকোয়ারমেন্ট কি? সেলিং প্রাইস আর কস্ট প্রাইস লাগবে, আর কিছু না। তাহলে আমার কি করতে হবে? সেলিং প্রাইস বের করতে হবে এবং কস্ট প্রাইস বের করতে হবে। তবে কয়টা আইটেমের, কয়টা পেনের, যে কয়টা পেন আপনি কিনছেন সেই কয়টা পেনেরই সেলিং প্রাইস, 40টা পেন কিনছেন, 40টা পেনেরই সেলিং প্রাইস বের করতে হবে। কারণ যেহেতু এখানে তারা বলেই দিছে যে আপনি বিক্রি করছেন কয়টা, 1% ডিসকাউন্ট। এখন ধরেন আপনি যদি মনে করেন না আমি একটা দিয়ে করবো, হ্যাঁ তাহলে আরো ভালো, আমরা একটা দিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে একটা পেন এর মার্কেট প্রাইসটা ধরে নিই। একটা পেনের মার্কেট প্রাইস যদি জানি তাহলে 36টা পেনেরও মার্কেট প্রাইস বের করতে পারবো। আর ওই 36টা পেনের মার্কেট প্রাইস যা হবে তাই হবে 40টা পেনের সেলিং কস্ট প্রাইস, কারণ তারা প্রশ্ন সেটাই বলে দিছে। তাহলে এইবার আমরা ধরে নিই লেট মার্কেট প্রাইস,
একটা পেনের মার্কেট প্রাইস আমরা ধরে নিলাম এক্স টাকা। তো একটা পেনের মার্কেট প্রাইস যদি এক্স টাকা হয় তাহলে আমাদের পেন কয়টা? মার্কেট প্রাইস অফ 36 পেন্স, তাহলে 36টা পেনের মার্কেট প্রাইস আমাদের 36 এক্স টাকা। এই 36টা পেনের মার্কেট প্রাইস যে 36 এক্স টাকা, এইটি আসলে 40টা পেনের কস্ট প্রাইস। এখন আমরা বলতে পারি নাও কস্ট প্রাইস অফ 40 পেন্স, 40টা পেনের কস্ট প্রাইস কত টাকা? 36 এক্স টাকায়। এখন আমরা আসলে একটাকে বেস করে কাজ করব, একটা পেনের কস্ট প্রাইস বের করার চেষ্টা করব, কারণ আমি একটা পেনের মার্কেট প্রাইস জানি। তাহলে একটা পেনের কস্ট প্রাইস বের করে নিই। অতএব কস্ট প্রাইস অফ 1 পেন, তার মানে একটা পেনের কস্ট প্রাইস যেটা হবে সেটা হচ্ছে 36x/40। তার মানে এটা ক্যালকুলেশন করলে 4 নং 36, 4×10 কত? 40। এটাই হচ্ছে আমার কি 9x/10। এটা হলো একটা পেনের কি প্রাইস? একটা পেনের কস্ট প্রাইস। আচ্ছা, আমার একটা কাজ হয়ে গেল, একটা পেনের কস্ট প্রাইস পেয়ে গেছি। এখন কোনোভাবে একটা পেনের সেলিং প্রাইস যদি বের করতে পারি তাহলেই তো আমার কাজ শেষ, আমি প্রফিট লস আইডেন্টিফাই করতে পারবো এবং পার্সেন্টেজে যাইতে পারবো। এবার একটা প্রশ্ন হচ্ছে, আমরা সেলিং প্রাইস কই থেকে বের করবো? কেউ কি ধরতে পেরেছেন কই থেকে বের করবো? স্যার মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে সেলিং প্রাইস পাবো। এক্স্যাক্টলি, কারণ এটা কিন্তু প্রফিট লস নিয়ে কাজ না, এটা হলো ডিসকাউন্ট নিয়ে কাজ। আমরা যখন ডিসকাউন্ট থাকছে, আপনার এখানে প্রফিট লস বের করতে বলছে, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজটাই বের করতে বলছে। তাহলে যেহেতু ডিসকাউন্ট আছে, তার মানে মার্কেট প্রাইসের উপর আমরা জানি ডিসকাউন্ট ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমার তো মার্কেট প্রাইস দেওয়া আছে কত টাকা? এক্স টাকা। তাহলে 1% ডিসকাউন্টে আমি সেলিং প্রাইসটা বের করে ফেলি একটা আইটেমের। এট 1% ডিসকাউন্ট, 1% ডিসকাউন্টে আমরা সেলিং প্রাইস অফ সেলিং প্রাইস অফ 1 পেন, একটা পেনের সেলিং প্রাইস বের। 1% ডিসকাউন্ট দেওয়া মানে বর্তমানে কত পার্সেন্ট আছে? 99%। তার মানে 99% অফ মার্কেট প্রাইস, কারণ ডিসকাউন্ট দেওয়া হয় কার উপর? মার্কেট প্রাইসের উপর। আর একটার মার্কেট প্রাইস কত? এক্স টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে 99x কত হবে? 100। ইয়েস, তাহলে আমরা একটা সেলিং প্রাইস পাইছি, একটার কস্ট প্রাইসও জানি। বের করতে বলছে ডিরেক্ট কত? প্রফিট। এখন এইখানে কোন ভগ্নাংশ বড় ছোট এটা আইডেন্টিফাই করা আসলে আপনার জন্য জটিল, আমার এটা দরকারই নাই, কারণ আমি এক্স এর মান জানি না, আমার কে বড় কে ছোট এটা আমার দরকার নেই। প্রশ্নেই বলে দিচ্ছে প্রফিট বের করতে, যেহেতু প্রফিট বের করতে বলছে তার মানে সেলিং প্রাইস অবশ্যই বড়। এবার আমরা এখন প্রফিটটা বের করি ডিরেক্ট, তারপরে পার্সেন্টেজে যাই, আগে প্রফিটটা বের করে নিই। প্রফিট, আমার সেলিং প্রাইস একটা আইটেমের হচ্ছে 99x/100, আর একটা আইটেমের কস্ট প্রাইস তারা বলে আমরা এখানে পেয়েছি 9x/10। এবার আমরা লসাগুটা নিয়ে নিই। 100x, আমরা 100 লসাগু যদি নিই তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 99x মাইনাস এখানে কত? 10, আর এখানে 90x। তাহলে আমরা নিচে পাচ্ছি হচ্ছে 9x/100। এটাই হচ্ছে আমার প্রফিট। এখন এটাকে আমি কিসে নিয়ে যাব? পার্সেন্টেজে নিয়ে যাব। অতএব রিকোয়ার প্রফিট পার্সেন্ট। তো প্রফিট পার্সেন্টে কি হয়? উপরে প্রফিট হয়, প্রফিটটা আমার কত? 9x/100। আর প্রফিট কোন মূল্যের উপর ক্যালকুলেশন করতে হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য আমার কত? এক্স ইন্টু কি 100। তাহলে আমরা বলতে পারি 9x/100 ইন্টু নিচে এক্স আর উপরে কত? 100। তার মানে আচ্ছা, আমরা মনে হয় কোথাও একটু ভুল করছি। 9x, ক্রয় মূল্যটা কত? 9x/10 না? তাহলে আমার ক্রয় মূল্য নিচে হবে ক্রয় মূল্য 9x/10, এটা 9x/10। এবার আমরা একটু কাটাকাটি করি। 9x/100
এটা আমার ভাগ চিহ্ন, এটা লব, এটা ঠিক থাকবে, হরটা উল্টে যাবে, 9x বাই 9x 10 বাই 10 হবে। আবার 100 এ শূন্য বাড়াই দিছি, তাহলে এটা হবে হচ্ছে ইন্টু 10টা উপরে চলে যাবে, 9টা নিচে চলে আসবে, ইন্টু 100। তো 9x 100 কেটে দিলে থাকে হচ্ছে 10, অতএব 10%। তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে 10% প্রফিট। বোঝা গেল নিশ্চয়ই? হুম। জি স্যার। তাহলে নেক্সটে আসেন, কি বলছে? দ্য কস্ট প্রাইস অফ 10 পেন ইজ দ্য সেম এজ দ্য সেলিং প্রাইস অফ n পেন্স। তারা বলতেছে যে 10টা পেনের কস্ট প্রাইস ইজ দ্য সেম এজ দ্য সেলিং প্রাইস অফ n পেন, n সংখ্যক পেনের সেলিং প্রাইস আর 10টার কস্ট প্রাইস পরস্পর সমান। তাহলে আমরা যদি কোনোভাবে 10টা আইটেমের কস্ট প্রাইস পাই, তাহলে n সংখ্যক আইটেমের সেলিং প্রাইসও পেয়ে যাব। ইফ দেয়ার ইজ আ লস অফ 40%, যদি আপনার 40% লস হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, তাহলে n এর ভ্যালুটা প্রায়, তার মানে অ্যাপ্রক্সিমেটলি কথাটা যেহেতু বলা আছে, সুতরাং n এর ভ্যালু যেটা আসবে সেটা ইন্টিজারে আসবে না, সেটা অবশ্যই ভগ্নাংশে আসবে বা দশমিকে আসবে। তো আমরা n সংখ্যক পেন বিক্রি করছি, আমি এই ধরনের ম্যাথগুলোতে সবসময় বলি কোয়ান্টিটির ক্ষেত্রে আপনি যে কয়টা বিক্রি করছেন ঠিক সেই কয়টার ক্রয় মূল্য বের করার চেষ্টা করবেন, কারণ যে কয়টা বিক্রি করা হয় ঠিক সেই কয়টার ক্রয় মূল্য এর সাথে তুলনা করে প্রফিট বা লসের আইটেমটা বের করতে হয়, প্রফিট বা লসটা বের করতে হয়। আপনি যেটা বিক্রি করছেন, আপনি n সংখ্যক বিক্রি করছেন, তাহলে n সংখ্যক এর কস্ট প্রাইস সমান লাগবে। তো আমরা এখানে তারা বলছে যে কস্ট প্রাইস অফ 10 পেন্স, 10টা পেনের কস্ট প্রাইস যা n সংখ্যক পেনের সেলিং প্রাইস তা, তাহলে n সংখ্যক পেনের সেলিং প্রাইস পাইতে গেলে আমার 10টা পেনের কস্ট প্রাইস লাগবে, তাহলে আমরা 10টা পেনের কস্ট প্রাইস পাইতে গেলে আমার একটা পেনের কস্ট প্রাইস লাগবে। আমি ধরে নেই একটা পেনের কস্ট প্রাইস, আমি চাইলে 10টা পেন একসাথে ধরেও করতে পারতাম, তা না করে এটাই করি যে লেট কস্ট প্রাইস অফ 1 পেন টাকা এক্স। অতএব কস্ট প্রাইস অফ 10 পেন্স, তার মানে 10টা পেনের কস্ট প্রাইস যেটা হবে সেটা হচ্ছে 10x। এই 10টা পেনের কস্ট প্রাইস যেটা, সেটাই n সংখ্যক পেনের সেলিং প্রাইস, তার মানে n সংখ্যক পেনের সেলিং প্রাইস আমি পেয়ে গেছি কত, 10x। তাহলে n সংখ্যক পেনের কস্ট প্রাইস জানতে হবে না? যেহেতু আমার একটা পেনের কস্ট প্রাইস x টাকা, তাহলে n সংখ্যক পেন এর কস্ট প্রাইসটাও কত সেটাও বের করতে পারবো, কত, nx টাকা। এটা হলো আমার n সংখ্যক পেনের কস্ট প্রাইস, আর এটাই হয়ে যাবে আলটিমেটলি n সংখ্যক পেনের সেলিং প্রাইস। অতএব আমরা এখন এটাই বলবো যে নাও সেলিং প্রাইস অফ n পেন্স n সংখ্যক পেনের সেলিং প্রাইস আমরা বলবো হচ্ছে 10x টাকা। এবার তাহলে আমাদের তারা বলছে কি হবে, 40% লস হবে, তাহলে এক্স্যাক্টলি টাকায় লসটা বের করি। আমার n সংখ্যক পেনের সেলিং প্রাইস 10x আর n সংখ্যক পেনের কস্ট প্রাইস nx, তাহলে আমার লসটা কত আমরা এখন সেটা বলতে পারি। অতএব লস অন n পেন্স, মানে n সংখ্যক পেনের উপর আমার লসটা হবে, আমার কস্ট প্রাইস কত, nx, n সংখ্যক পেনের কস্ট প্রাইস nx মাইনাস n সংখ্যক পেনের সেলিং প্রাইস কত, 10x। এই যে nx মাইনাস 10x, এটি হচ্ছে n সংখ্যক পেন এর উপর হওয়া লস। এই যে লসটা সেটা কত পার্সেন্টের সমান তারা বলে দিছে, আর লস অফ 40%, তার মানে 40% এর সমান। তার মানে ক্রয় মূল্যের উপর যদি আমি 40% ক্যালকুলেশন করি, যেটা পাবো সেটাই লস, আর সেই লসের পরিমাণটা কত, nx মাইনাস 10x। অতএব আমরা এখন বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, আমরা ইকুয়েশন দাঁড় করাবো, এটা হচ্ছে আমার এক্স্যাক্টলি টাকায় লস, তার মানে nx মাইনাস 10x, এই টাকাটা লস, আর এটা আমরা পাবো কিভাবে, 40%-এর সমান। তাহলে 40% অফ কি মূল্য, ক্রয় মূল্য, তাহলে
এন সংখ্যক পেনের কস্ট প্রাইস কত, এন এক্স। তার মানে এখানে হবে হচ্ছে এন এক্স। অতএব আমরা এখান থেকে যদি এন এক্সটা কমন নেই তাহলে n-10 থাকে, আর 40% মানে হচ্ছে 40/100 ইন্টু এখানে এন এক্স। এটা কেটে দেন, তাহলে 2 আর এখানে কত 5। এখন এই এক্স আর এই এক্স আমরা উভয় পাশ থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমার এখানে n-10 থাকে, আর এখানে থাকে হচ্ছে 2n/5। তাহলে আর আর গুণ করলে 5n - 50 ইকুয়াল 2n। অতএব বিয়োগ করলে আমরা বলতে পারি 3n সমান 50। অতএব n এর ভ্যালু যেটা আসবে সেটা 50 বাই কত 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আসে? অতএব n সমান 17, 3 × 3, 16 সমস্ত 3 × 6 = 18, তিনটে 3 × 6 = 18 মানে 16 পয়েন্ট কত সামথিং না? হ্যাঁ, ধরেন যে 16 পয়েন্ট কত বলা যেতে পারে, 3 × 6 = 18 আর 20, ধরেন 3 সামথিং এরকম কিছু। এখন এটা আনসারটা আমরা তাহলে এভাবে বলতে পারি। অতএব n অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এভাবে বলতে পারি, অথবা এভাবে বলতে পারি, অ্যাপ্রক্সিমেট সাইনটা এভাবে দেওয়া যায়। n অ্যাপ্রক্সিমেটলি 70, কারণ পেনের সংখ্যা কখনো ভগ্নাংশে বা দশমিকে হয় না, তাহলে সেটাকে আমরা কয়টা বলবো, 17। তবে পাশে অবশ্যই প্রায় কথাটা উল্লেখ করে দিন। আনসার 17 পেন্স অ্যাপ্রক্সিমেট, এই কথাটা উল্লেখ করে দিন। স্যার অ্যাকর্ডিং টু প্রবলেমে এন সংখ্যকের উপর লসটাই আবার এন এক্স এর 40%। হ্যাঁ হ্যাঁ, এটা হলো লাভ মানে লস, এটা হলো এক্স্যাক্টলি টাকাই লস। এই যে লসটা, এটা এক্স্যাক্টলি টাকা। ধরেন আপনি 100 টাকার উপর 20% লস করছেন, তাহলে 100%-এর উপর যদি 20% লস করেন, 100 টাকা ক্রয় মূল্য হলো 100 টাকা, আপনি লস করছেন হচ্ছে কয় পার্সেন্ট, 20%। তাহলে আপনার এক্স্যাক্টলি লস অ্যামাউন্টটা কত? তো আপনি লসটা কিভাবে বের করবেন? লস 20% অফ ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা, আর সেটা সমান যেটা আসবে সেটাই তো লস। কিন্তু আমরা এখানে জানি আমার লসটা এত টাকা, nx - 10x, এটা আমার এক্স্যাক্টলি টাকাই লস। যেখানে এটা 20% ক্যালকুলেশন করলে টাকায় লস হবে 20 টাকা। তাহলে সেই ইকুয়েশনটা আমরা এইভাবে দাঁড় করতে পারি না, টাকায় লস হচ্ছে আমার 20 টাকা, আর এটা কার সমান, 20% অফ কস্ট প্রাইসের সমান। কস্ট প্রাইস আমার কত, 100 টাকা, তার মানে 20% অফ কস্ট প্রাইস। এটাও তাই করছে, এটা আমার এক্স্যাক্টলি টাকায় লস। এই লসটা কি, ক্রয় মূল্যের 40%-এর সমান। বোঝা গেল কিনা? জি স্যার। তারপরে দেখেন কি বলছে, আ ট্রেডার ম্যান, আর ট্রেডম্যান একজন ব্যবসায়ী গিভস 40% ডিসকাউন্ট অন দা মার্কেট প্রাইস। একজন ব্যবসায়ী নাকি মার্কেট প্রাইসের উপর 4% ডিসকাউন্ট দেয়, সরি নট 40%, 4% ডিসকাউন্ট দেয়, এন্ড এবং গিভস 1 আর্টিকেল ফ্রি ফর বাইং এভরি 15 আর্টিকেলস। তার মানে দেখেন কি ধরনের সুবিধা দিচ্ছে। একে তো আপনার 4% ডিসকাউন্ট দিচ্ছে, এবং আবার বলতেছে আপনি যদি 15টা পণ্য ক্রয় করেন, তাহলে নাকি একটা পণ্য আপনি কি পাবেন, ফ্রি পাবেন, তারা সেটা বলতেছে। এন্ড এবং দাস গেইন 35%, এবং দিন শেষে আপনি কি করবেন, লাভও করবেন কয় পার্সেন্ট, 35%। এখন বলতেছে তাহলে মার্কেট প্রাইস ইজ অ্যাবভ দ্য কস্ট প্রাইস বাই হোয়াট পার্সেন্ট। তাহলে মার্কেট প্রাইসটা কস্ট প্রাইস থেকে কত বেশি আমাদের কাছে সেটা পার্সেন্টেজে বের করতে বলা হয়েছে।
তার তাহলে মার্কেট প্রাইস আর মার্কেট প্রাইস সেম। একই জিনিস, একই। তাহলে তারা বলতেছে যে মার্কেট প্রাইসটা ইজ অ্যাবাভ, বেশি, তা কস্ট প্রাইস থেকে কত বেশি মার্কেট প্রাইস, বাই হোয়াট পার্সেন্ট। তো সেই বেশিটা কিসে প্রকাশ করতে বলছে? পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তার মানে আমার এখানে দুইটা জিনিস খেয়াল করেন। আমরা কস্ট প্রাইস জানি না প্রত্যেকটা আইটেমের কত, এবং সেলিং প্রাইসও জানি না। তো আমাদের কস্ট প্রাইসটা এখানে ধরে নিতে হবে। লেট আমরা ধরে নেই যে আমাদের কস্ট প্রাইস অফ ওয়ান আর্টিকেল, সাপোজ টাকা এক্স, মানে 100 এক্স ধরে নিই। একটা 100 এক্স ধরি, আরেকটা শুধু ইয়া ধরি। ধরেন আপনার ক্রয় মূল্যটা হচ্ছে কত, 100 এক্স টাকা। এন্ড এবং মার্কেট প্রাইসও তো জানেন না, মার্কেট প্রাইস অফ ওয়ান আর্টিকেল, সেটা ধরে নেন ওয়াই টাকা। এখন তারা বলতেছে কি জানেন, এই যে ওয়াই মার্কেট প্রাইসটা, এই ওয়াই মার্কেট প্রাইসটা কস্ট প্রাইস থেকে কত বেশি সেটা পার্সেন্টেজে প্রকাশ করতে হচ্ছে। তাহলে মার্কেট প্রাইসটা বেশি কার থেকে, কস্ট প্রাইস থেকে। তাহলে কত বেশি সেটা কিভাবে বের করবেন? মার্কেট প্রাইস হচ্ছে ওয়াই আর কস্ট প্রাইস হচ্ছে কত, 100 এক্স। তার মানে ওয়াই থেকে 100 এক্স বিয়োগ করলে যেটা আসবে সেটাই তো আমার কত বেশি সেটা। এখন সেই বেশিটা কিসে প্রকাশ করতে বলছে? পার্সেন্টেজে। তাহলে পার্সেন্টেজে যদি প্রকাশ করতে চান তাহলে উপরে হবে কত বেশি সেটা। এখন কার থেকে? মার্কেট প্রাইস থেকে। তাহলে মার্কেট প্রাইসটা হবে নিচে ইন্টু 100। এটি আমার ক্যালকুলেশন, আসলে এটি আমার রেজাল্ট, পার্সেন্টেজ বের করা। এখন সমস্যাটা কোথায় দাঁড়াইছে? এই যে আপনি বিয়োগটা করলেন, আমরা জানি যদি বিয়োগ করতে চাই তাহলে সেম ক্যাটাগরি থেকে বিয়োগ করতে হয়। তার মানে ওয়াই থেকে 100 বিয়োগ করলে তো এইটাই রেজাল্ট। তার মানে আমি এক্সাক্ট রেজাল্ট পাবো না। তার মানেটা কি? তার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তার মানে ওয়াই এর একটা ভ্যালু বের হবে, সাথে এক্স লাগু আকারে থাকবে সহগ হিসাবে। তখনই যদি ওইখানে বসাইতে পারেন তখন আপনি দেখবেন যে কারাগারি সহজে যাচ্ছে, বিয়োগ হচ্ছে, রেজাল্ট চলে আসছে। তার মানে ওয়াই এর মানটা বের করুন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াইটা কি? মার্কেট প্রাইস। কয়টার? একটার। তাহলে একটার মার্কেট প্রাইস বের করবে, এখানে একটা সমীকরণ দাঁড় করে দিতে হবে। তাহলে এই ডিসকাউন্টের ম্যাথের ক্ষেত্রে সমীকরণ একটা জিনিসেরই হয়, সেটা কি বলেন তো? ডিসকাউন্ট এবং লাভ লস একসাথে যদি থাকে সেই ক্ষেত্রে কার সমীকরণ হয়? সেলিং প্রাইস। ইয়েস, সেলিং প্রাইস। তার মানে উভয় দিক থেকে প্রাপ্ত সেলিং প্রাইস পরস্পর কি হবে? সমান। উভয় দিক বলতে কি কি বোঝাচ্ছে এখানে? উভয় দিক বলতে আমরা এখানে বোঝাচ্ছে হচ্ছে আমার আমার প্রফিটে প্রাপ্ত সেলিং প্রাইস এবং ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট সেলিং প্রাইস পরস্পর কি? সমান। আমরা সেই কাজটা এখানে করব। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার আসি, আমাদের 4% কি দেওয়া হয়েছে? ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার উপর আবার একটা ফ্রি দেওয়া হয়েছে, তারপরে আলটিমেটলি লাভ হয়েছে কত? 35%। তাহলে 35% লাভে আমি সেলিং প্রাইসটা আগে বের করে নিই। আগে যেহেতু আমার কস্ট প্রাইস 100 ধরছি, তাহলে লাভ এর উপর ক্যালকুলেশন করে সেলিং প্রাইসটা বের করে নিই। তাহলে এবার আমি বলতে পারি এট 35% প্রফিট, 35% প্রফিটে সেলিং প্রাইস, সেলিং প্রাইস অফ ওয়ান আর্টিকেল। একটা আর্টিকেলের সেলিং প্রাইস তাহলে কত হবে? 35% প্রফিটে। তাহলে সেলিং প্রাইস 35% প্রফিট মানে কি? 135% অফ কস্ট প্রাইস, কত? এক্স, 100 এক্স। তার মানে কত? 135 এক্স। এটা হচ্ছে আমার কি প্রাইস? একটার কস্ট প্রাইস, সেলিং প্রাইস 35% প্রফিট। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো। এই ম্যাথটা দেওয়া হয়েছে শুধু ওই জিনিসটা শেখার জন্য, কিন্তু আইবি এর কোয়েশ্চেন। রিসেন্টলি এই কোয়েশ্চেনটা আইবি তে আবার কোথাও একটা পরীক্ষা আসছিল, যে বিমার, জীবন বিমার মনে হয় ম্যানেজমেন্ট, কিন্তু ম্যানেজার অফিস পোস্টে। সেটা হচ্ছে যখন আপনি প্রফিটে সেলিং প্রাইস বের করবেন, তখন প্রতিষ্ঠান থেকে যে কয়টা পণ্য বের হয়ে গেছে ঠিক সেই কয়টা পণ্যের কি বের করবেন? সেলিং প্রাইস বের করবেন।
এবার যদি আপনাদের প্রশ্ন করি, ভাই বলেন তো প্রতিষ্ঠান থেকে আসলে কয়টা পণ্য বের হয়ে গেছে? কথা বলতে হবে। 16টা। 16টা হবে আর কি, 16টা। এক্স্যাক্টলি 16টা পণ্য বের হয়ে গেছে। তার মানে এইটাই মাথায় রাখবেন, যদি আপনার ডিসকাউন্ট এবং বেশি দেওয়া থাকে, একটা এতটা বিক্রি করলে এতটা আবার ফ্রিও দেওয়া থাকবে, এটাও যদি বলা থাকে, তখন আমরা যখন প্রফিটে বা লসে সেলিং প্রাইস বের করতে যাব, তখন আমরা এক্স্যাক্টলি যে কয়টা বিক্রি করছি সেই কয়টার সেলিং প্রাইস বের করতে হবে। তাহলে আমরা কিন্তু 15টা বিক্রি করে একটা ফ্রি দিছি, তার মানে আমাদের বিক্রয়ের চিন্তা যখন করতে যাব প্রফিট লসে, তখন আমাদের একটা সহজ কাজ করতে হবে, 15+1, তার মানে 16টার সেলিং প্রাইস বের করতে হবে। 16টার সেলিং প্রাইস বের করতে হবে। তার মানে আমরা একটা সেলিং প্রাইস এত জানি, অতএব সেলিং প্রাইস অফ 15+1, আমি একটু এভাবে ভেঙে লিখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তার মানে 16x135x, এটা হচ্ছে আমার 16টার কি প্রাইস, সেলিং প্রাইস। কিসে? প্রফিটে। এইবার আসেন, এইবার আমরা আবার সেলিং প্রাইস বের করবো কিসে? ডিসকাউন্টে। এবার আসেন এট কত পার্সেন্ট ডিসকাউন্ট? 4% ডিসকাউন্ট। 4% ডিসকাউন্টে সেলিং প্রাইস অফ 1 আর্টিকেল। 4% ডিসকাউন্ট মানে কয় পার্সেন্ট সেলিং প্রাইস? 96% অফ কি? 96% অফ কি বলতে পারেন? মার্কেট প্রাইস কত? ওয়াই। Y। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 96y ডিভাইডেড 100। এটা হচ্ছে আমাদের একটা আইটেমের সেলিং প্রাইস। এবার আসেন, যখন আমরা ডিসকাউন্টে কোনো কিছু বিক্রি করতে যাব, তখন যে কয়টা বিক্রি করছি সেই কয়টারই সেলিং প্রাইস বের করব। তার মানে আসলে আমরা বিক্রি কয়টা করছি? 15টা। তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে যে কয়টা বিক্রি করছি ওই কয়টারই সেলিং প্রাইস বের করতে হবে। কতটা ফ্রি দিছি ডাজন্ট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আমরা রিয়েলি কয়টা বিক্রি করছি সেটা। 15টা, তাহলে 15টার সেলিং প্রাইস বের করতে হবে। আর এই 15টার ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্টে 15টার সেলিং প্রাইস যা, প্রফিটে 16টার সেলিং প্রাইস তাই চিন্তা করতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা। তার মানে এখানে 16টার প্রফিটের সেলিং প্রাইস যা, ওইখানে ডিসকাউন্টে 15টার সেলিং প্রাইস তাই হবে। অতএব এখন আমরা বলবো সেলিং প্রাইস অফ 15 আর্টিকেলস, তার মানে সেটা কত হবে? 15 ইন্টু 96y ডিভাইডেড 100। এত। এখন উভয় পাশ থেকে প্রাপ্ত সেলিং প্রাইসটা পরস্পর সমান হবে। এখন আমরা এটা বলবো অ্যাকর্ডিং টু দা প্রবলেম, আমাদের 16টার সেলিং প্রাইস, আমাদের উদ্দেশ্য কার মান বের করা? ওয়াই এর মান বের করা। তাহলে 15 ইন্টু 96y ডিভাইডেড 100, এই সেলিং প্রাইস সমান 16 ইন্টু 135x, এটা পরস্পর সমান। এইবার এটা আমাদের একটু কাটাকাটি করতে হবে। তাহলে আমরা ডিরেক্ট ওই পাশে নিয়েই কাটি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। 16 ইন্টু 135 এক্স ইন্টু 100, 100টা ওই পাশে উপরে চলে যাবে, আর 15 ইন্টু 96টা নিচে চলে যাবে। দেখেন বোঝা গেল কিনা? এবার আমরা একটু কাটাকাটি করি। 16 দিয়ে কি 96 এর মধ্যে কাটা যায়? 6 6 36, 6 6 3 9। আচ্ছা 16 দিয়া 96 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায় কিনা? স্যার 6বার যায়। হ্যাঁ। এবার আসেন 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে এটা হয় হচ্ছে 20, আর 5 দিয়ে কাটলে এটা হয় হচ্ছে 3। তাহলে 318 আছে এবং না কাটি, 5 3 8 আর 1 9, তার মানে 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে যদি এখানে কাটি তাহলে 3 2 3 4 12, 4 3 5 15, 5। আচ্ছা 6 দিয়ে 45-কে কাটা যাবে কিনা? 6 7 42 না। তাহলে এটাকে আরেকটু ছোট করা যায়।
3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর 3 দিয়ে কাটলে কত আসে? 3 15 15 45। আবার এই 2 দিয়া এই 2 দিয়ে 200 কাটলে কাটি 10 তাহলে 10। ও মাই গড, ওয়াটে কাটাকাটি। তাহলে 15 আর 10 গুণ করলে কত হবে? 115। সাথে কিন্তু একটা এক্স আছে, ভুলে যায় না, আবার এক্স সাথে লেখা ভুলে যায় না। বলছিলাম না যে ওয়াই এর একটা ভ্যালু বের হবে, তবে সেটা কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। যদি না বের হয় তাহলে তো ক্যালকুলেশন করতে পারবো না। বোঝা গেল নিশ্চয়ই। এইবার আমরা বুঝতে পারছি যে ওয়াই এর ভ্যালুটা কত? 150x। তাহলে তো আমরা খুব সহজে এখন পার্সেন্টেজ বের করতে পারবো। তারা বলছে যে তাহলে এই মার্কেট প্রাইসটা কত বেশি কস্ট প্রাইস থেকে, সেটার পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে। অতএব রিকোয়ার পার্সেন্টেজ। সে পার্সেন্টেজটা কিভাবে বের করবো? মার্কেট প্রাইস কত? 150x মাইনাস, এক লাইনে করে ফেলি এবার, 100x। তাহলে 100x থেকে কত বেশি? তাহলে নিচে হবে 100x ইন্টু পার্সেন্টেজ, তাই 100। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটা উপরে হবে 50, নিচে হবে, মানে 100 100 কাটা যাবে, এখানে 100x 100 ইন্টু 100, 100 100 x কাটা, অতএব 50। তার মানে আনসারটা আমার কত পার্সেন্ট? অতএব 50%। এটি আমাদের আনসার, 50%। জটিল এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। একটাই বোঝার জায়গা, ডিসকাউন্ট থাকলে সেলিং প্রাইস সমান হয় প্রফিট এবং ডিসকাউন্টে। তবে যদি একটা দুইটা ফ্রি দেওয়ার প্রশ্ন আসে, তাহলে প্রফিটে বা লসে যখন সেলিং প্রাইস বের করব, তখন এটা মাথায় নিব প্রতিষ্ঠান থেকে যে কয়টা পণ্য চলে যাচ্ছে ঠিক সেই কয়টার সেলিং প্রাইস বের করতে হবে প্রফিটে বা লসে। আর ডিসকাউন্টে যখন সেলিং প্রাইস বের করবো, তখন এক্স্যাক্টলি যেটা বিক্রি করছে ঠিক তয়টার সেলিং প্রাইস, ওই তয়টার সেলিং প্রাইস আর এদিক দিয়া আমাদের যে কয়টা বের হয়ে গেছে এই কয়টার সেলিং প্রাইস পরস্পর সমান। কাজ শেষ। স্যার ডিসকাউন্টের ওই 15টার সেলিং প্রাইস আর এটা সমান বলছিলেন কেন? হ্যাঁ, ডিসকাউন্টে 15টার বিক্রয় মূল্য, এই তো 15টার বিক্রয় মূল্য হচ্ছে এটা, এই 15টার বিক্রয় মূল্য আর এই লাভে 16টার বিক্রয় মূল্য পরস্পর সমান হবে। আর সেই সমান করেই তো ওয়ার মানটা বের করলাম এক্স এর সাপেক্ষে। তো এইটা বুঝি না। বুঝেন নাই? মার্ক প্রাইস আর টেক প্রাইসের ক্লাসটা কি করছিলেন? করেন নাই? মানে এমসিকিউ তে কি আমরা এমন গ্রাফ করে দেখাইছিলাম যে আফটার ডিসকাউন্ট সেলিং প্রাইস আর প্রফিট লসে ক্যালকুলেশন করে সেলিং প্রাইস এরা পরস্পর সমান হয়, এটা করিনি। করছিলেন? না স্যার। তাহলে এটা কোনোভাবে আমি আপনাকে বুঝাইতে পারবো না। তো আপনি যে কাজটা করবেন এখন, এটা বুঝাইতে গেলে তো আমার আসলে টাইমটা, অন্যরা এটা করে ফেলছে, আপনি একটা কাজ করবেন, দেখিনি। আগের ক্লাসটা দেখে নেবেন। এবার আমি জাস্ট বলে দিই, মনেটা রাখবেন কি, প্রফিট বা লসে, প্রফিট লসে যদি আমি যে সেলিং প্রাইসটা বের করবো কার উপর, আমি এমন করে বলে দিছিলাম আরো সুন্দর করে গ্রাফ, এটা কস্ট প্রাইস, এটা মার্কেট প্রাইস। তাহলে কস্ট প্রাইসের উপর প্রফিট অথবা লস পার্সেন্টেজ করলে যে মূল্য, যে প্রাইসটা দাঁড়ায় তার নাম সেলিং প্রাইস। আবার মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট ক্যালকুলেশন করলে, যে প্রাইসটা দাঁড়ায় সেটাও সেলিং প্রাইস। আর উভয় দিক থেকে প্রাপ্ত সেলিং প্রাইস পরস্পর সমান। এখানে আমরা তাই করছি, ওই যে প্রফিটের সেলিং প্রাইস বের করলাম, তবে প্রফিটের সেলিং প্রাইসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়টা আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে ওই কয়টার সেলিং প্রাইস, আর ওই দিকটা ডিসকাউন্টের সেলিং প্রাইস বের করছি। তবে ডিসকাউন্টের সেলিং প্রাইসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কয়টা বিক্রি করছে, 15টা বিক্রি করছি, তার মানে 15টার সেলিং প্রাইস, ওই 15টার সেলিং প্রাইস আর এই 16টার সেলিং প্রাইস পরস্পর সমান। স্যার রিকোয়ার্ড পার্সেন্টেজে ওইখানে উপরে কি থেকে কি বাদ দিছেন? রিকোয়ার্ড সেলিং প্রাইস আমার কাছে জানতে চাইছি, রিকোয়ার্ড পার্সেন্টেজ কি জানতে চাইছে? লাস্টের লাইনটা একটু পড়েন, দা মার্কেট প্রাইস ইজ অ্যাবভ, মার্কেট প্রাইসটা বেশি কার থেকে? দা কস্ট প্রাইস, কস্ট প্রাইস থেকে মার্কেট প্রাইসটা বেশি, কেমন বেশি? বাই হোয়াট পার্সেন্ট, মানে কত পার্সেন্ট বেশি, পার্সেন্টেজে বের করতে বলছে। তাহলে আমার মার্কেট প্রাইস পাইছি কত? মার্কেট প্রাইস ওয়াই সমান পাইছি 150x, আর আমার কস্ট প্রাইস ছিল কত? 100x। তাহলে এইটা কত বেশি, এই যে মার্কেট প্রাইস এখানে বেশি, এটা কত বেশি, এটা পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। তাহলে কিভাবে বের করবেন? উপরে হবে পার্থক্যটুকু, তাহলে উপরে 150x মাইনাস 100x, এটা হলো পার্থক্য, এটা বেশি কত থেকে? 100 কস্ট প্রাইস থেকে এত বেশি, ইন্টু 100 পার্সেন্টেজ। বুঝা গেল? বুঝতে পারছি স্যার।
পরে আসেন, পরে ইন্টারেস্ট, আমরা নতুন একটা টপিকে চলে গেলাম। চলেন আমরা ইন্টারেস্টের ক্যালকুলেশন গুলো একটু দেখি। আমরা দুই ধরনের ইন্টারেস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইন্টারেস্ট সুদ কষা, আমরা একটা জানি সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট অথবা কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা কোনটা সিম্পল কোনটা কম্পাউন্ড সেটা আমরা কিভাবে বুঝবো? ওয়ান সেকেন্ড প্লিজ। হ্যালো। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, প্রশ্নে যদি কম্পাউন্ড এবং সিম্পল কি কি ধরনের ইন্টারেস্ট, এটা দুইটার কোনোটাই যদি বলা না থাকে তাহলে আপনি যেটা বুঝে নিবেন সেটা মাস্ট বি সিম্পল ইন্টারেস্টের মধ্যে। আর সিম্পল ইন্টারেস্ট কথা উল্লেখ থাকলে তো কোনো সমস্যাই নেই, উল্লেখ যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা অবশ্যই সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো না কোনো ইন্ডিকেটর সেই প্রশ্নে থাকতেই হবে। ইন্ডিকেটরটা কি? এটা যে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, এই কথাটা উল্লেখ থাকবে, দ্যাট মিনস কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা উল্লেখ থাকবে। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটা উল্লেখ করা না থাকে তাহলে আর কি ইন্ডিকেটর থাকতে পারে? সেটা স্যালারি রিলেটেড ম্যাথ হইতে পারে, মানে স্যালারি কথাটা উল্লেখ, মানে বেতন বেতন রিলেটেড। আর যদি তাও না থাকে, তাহলে প্রশ্নে কি উল্লেখ থাকতে পারে? তাহলে আপনার উল্লেখ থাকতে পারে, সেই প্রশ্নটা হইতে পারে পপুলেশন, পপুলেশন রিলেটেড ম্যাথ হতে পারে। আর যদি ওইটাও যদি উল্লেখ না থাকে তাহলে কি থাকতে পারে? তাহলে সেটা ডেপ্রিসিয়েশন, মানে অবচয় রিলেটেড ম্যাথ হইতে পারে। তবে এইগুলা খুব রেয়ার কেস, এগুলা আসে না এখন আর আপনাদের। তাহলে আপনি বেঁচে গেলেন, প্রশ্নে সরাসরি কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটাই উল্লেখ থাকবে, তাহলে বুঝবেন এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ। এবার আসেন, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কথাটা নিয়ে। তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সবচেয়ে পেঁচানো গোছানো ম্যাথ দিতে পারে এই সিম্পল ইন্টারেস্ট থেকে। তাহলে আসেন, বাজারে দেখবেন যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, বিশেষ করে সিম্পল ইন্টারেস্ট নিয়ে বহু ধরনের কথাবার্তা চলে, যে কিসের সূত্র দিয়ে কিসের ম্যাথ করা, এইগুলো তো সূত্র ছাড়াই করা যায়। দেখবেন যে কোন ম্যাথ গুলা দেখায় যেগুলা সিবিএল লেভেলের সহজ, 10,000 টাকা 10% হারে 5 বছরের সূত্র, তো ওইটার জন্য তো সূত্র লাগে না। কিন্তু যে ম্যাথ গুলো আসলে সূত্র ছাড়া করতে গেলে আপনার জীবন বের হয়ে যাবে পরীক্ষার হলে, ওইগুলা কেউ দেখায় না। আর কি বলে? সূত্রকে অ্যাভয়েড করতে বলে। আপনি একটা কথা মাথায় রাখবেন, ম্যাথমেটিক্স করতে যাচ্ছেন সূত্রকে অ্যাভয়েড করবেন, তাহলে আপনি ভুল পথে আছেন। তো সূত্রকে কখনো অ্যাভয়েড করতে চান না, সূত্রের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই বুঝে নেবেন যে কেন কি কারণে সূত্রটা আসছে। ঠিক আছে? তাহলে তো দুনিয়ার এত জটিল জিনিস সহজ হতো না, তাহলে তো আর এই
আইনস্টাইনের এই জটিল জিনিস সূত্রের এত সুন্দর প্রকাশ, এগুলো দরকার ছিল না। তো এইসব কথাই গা ভাসাবেন না। আমরা সিম্পল ইন্টারেস্টের ম্যাথ গুলো জাস্ট একটা সূত্র দিয়ে করে ফেলবো, সেটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন। আমি দেখাবো এই সূত্রটা কিভাবে কাজ করে। ধরেন আমি এখনই দেখাই দিই। আমি একটু ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি দ্বারা কি প্রকাশ করে সেটা একটু বলে রাখি আগে। এখানে আই দ্বারা যেটা বোঝাই সেটা আমরা সবাই জানি, ইন্টারেস্ট। আর এখানে পি দ্বারা যেটা বোঝাই সেটা হচ্ছে প্রিন্সিপাল, মানে আসল। আর এখানে আর দ্বারা যেটা বোঝাই সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। এখানে এন দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে নাম্বার অফ টাইম। নাম্বার অফ টাইম, তবে সূত্রের ক্ষেত্রে টাইমটা ইয়ারেই থাকে, ঠিক আছে? এই ইয়ারে যদি না থাকে সেটা ইয়ারে কনভার্ট করে নিতে হবে, মাস্ট বি। এই হচ্ছে আমাদের সূত্রের বাকি আলোচনাগুলো। এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, অ্যামাউন্ট, এটা পরে দেখাচ্ছি। এখন ধরেন এই সূত্র ছাড়া কিভাবে কাজ, কোন ধরনের মেথড? ধরেন আপনার প্রিন্সিপাল হচ্ছে এখানে 10,000 টাকা, সুদের হার হচ্ছে 5%, তাহলে 4 বছর পরে সুদ কত হবে? অথবা আপনার বছর বলা থাকবে, সুদের হার কত, অথবা আপনার বছর সুদের হার বলা থাকবে, প্রিন্সিপাল কত, এইগুলো বের করতে বলে। এইগুলো তো সূত্র ছাড়াই করা যাচ্ছে। এখন সূত্র ছাড়া যখন করতে যাবেন তখন আপনি আনমনে সূত্রটাই ব্যবহার করে ফেলেন। কেমন করে? দেখবেন যে বাজারে বলে, আচ্ছা দেখেন এই চিন্তাটা এইভাবে করা দরকার, কি আপনার প্রিন্সিপাল কত? 10,000 টাকা। তাহলে আপনি একটা কাজ করেন না, কয় পার্সেন্ট হারে সুদ? 5% হারে সুদ। তাহলে 10,000 টাকার 5% বের করেন। হ্যাঁ, এইভাবে বের করায়। এই তাহলে কত টাকা আসছে দেখেন তো? 500 টাকা আসছে। এটা কয় বছরের? 1 বছরের। কিন্তু আপনার বের করতে বলছে কয় বছরে? 4 বছরে। তাহলে কত? 4 × 5 = 20, তার মানে কত টাকা? 2,000 টাকা। কিসের সূত্র? কারণ আপনি যে এইটি আসলে সূত্র ব্যবহার করছেন, তাও আবার সূত্রে আপনি এক লাইনে করতেন, এইভাবে লাইনটা চিন্তা করছেন দুই ভাবে। আচ্ছা, এটা একটা চিন্তা হতে পারে। আরেকটা চিন্তা কি হইতে পারে? আচ্ছা, আপনার এখানে পার্সেন্টেজ 5%, কয় বছরে? 1 বছরে। তাহলে আপনার বছর কয়টা? 4টা। তাহলে 5% যদি আপনি 4 দ্বারা গুণ করেন তাহলে মোট পার্সেন্টেজ আসবে কয় পার্সেন্ট? 20%। তাহলে আপনি একটা কাজ করেন না, এই 10,000 টাকার এই 10,000 টাকার 20% বের করে ফেলেন। কিসের সূত্র? সূত্র লাগার দরকার নাই। আপনি 10,000 টাকার 20% করে ফেললেই আপনার কত টাকা চলে আসতেছে? 2,000 টাকা। দেখছেন সূত্রের কোনো দরকার আছে? মজার ব্যাপার হলো আপনি এখানে আলটিমেটলি সূত্রটাই ব্যবহার করছেন। কেমন করে? 2 লাইন করে কথা বইলা দিন শেষে তো সূত্রই করছেন। সেটা কি? ওই সূত্রে আমরা কি বলছি? আই ইকুয়াল পি আর এন। পি মানে কত? 10,000 টাকা আসল, ইন্টু সুদের হার কয় পার্সেন্ট? 4%, যেটা 5%, যেটা কিনা এই যে দেখেন প্রথমে সুদের হার বের করে নিয়েছেন। তাহলে আমি বের করলাম সুদের হার 5%। পরের লাইনে গিয়ে আবার কি করছেন? আচ্ছা, এই 500 টাকা বের হয়েছে কয় বছরে? 1 বছর। এবার 4 দিয়ে গুণ করে দেন, তাহলে 4 বছর। ভাই এইটাই তো করলাম আমি এক লাইনে, আর আপনি করলেন 2 লাইনে। সুতরাং আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2,000 টাকা। এগুলা ভেরি মাচ সিম্পল ম্যাথ। এগুলার জন্য সূত্র আপনার নর্মাল সেন্স ইউজ করলেই পারা যায়। কিন্তু আমরা কিছুক্ষণ পরে দেখব যে ম্যাথ গুলো আসলে আপনি আলটিমেটলি অল্প সময়ে করতে গেলে সূত্রের বাইরে গিয়ে করাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, গেল এটা। এবার আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আমরা সিম্পল ইন্টারেস্টের সকল ম্যাথ আই ইকুয়াল পি আর এন এই সূত্র দিয়ে করব। তবে আপনার যদি ইচ্ছা হয়, প্রয়োজন মনে করেন যে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র বের করব, মানে কি পি এর আলাদা সূত্র, আর এর আলাদা সূত্র, এন এর আলাদা সূত্র ব্যবহার করব, সেটা আপনি করতে পারেন। সেটা কেমন? ধরেন এই সমীকরণটা ব্যবহার করে আপনি ধরেন এন এর মান বের করতে চাচ্ছেন, তাহলে কিভাবে বের করবেন? এন এর মান যদি বের করতে চান তাহলে এই পি আর সরাইতে হবে। তাহলে কি করবেন? সমীকরণের নর্মাল সলভ করে দেখেন, উভয় পাশে পি আর দ্বারা ভাগ করে দেবেন। পি আর কাটা যাবে, আয়ের সাথে কি হবে? আয়ের সাথে পি আর ভাগ হবে। ওকে, এখন আর পার্সেন্ট, এটাকে একটু ব্যাখ্যা করি। ইন্টারেস্টের ম্যাথের ক্ষেত্রে এই যে আর পার্সেন্ট, এই কথাটার অর্থটা কি? এই কথাটার ব্যাখ্যাটা হলো এইটা, 100 টাকা আসল হলে আর টাকা সুদ, মোস্ট ইম্পর্টেন্ট কথা, কয় বছরে? 1 বছরে। এই 3টা বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে। তাহলে 100 টাকায় 8 টাকা সুদ, তবে 1 বছরে। তাহলে এই যে সুদটি আমি আর পার্সেন্টটা পাবো না, ওই আর পার্সেন্টের কথার অর্থই হচ্ছে 100 টাকার 8 টাকা 1 বছরের সুদ। তার মানে সিম্পল ইন্টারেস্টের সুদের কাউন্টটা 1 বছর হয়। তাহলে এই আর এর নিচে কিন্তু একটা 100 আছে, বুঝতে পেরেছেন?
এখন এটা যখন ভাগ করে উল্টে দিবেন তখন এই 100টা আয়ের সাথে গুণ হয়ে চলে যাবে। ঠিক আছে। আবার কেউ যদি বলেন এই সূত্রটা এভাবে এভাবে লিখছেন কেন, এটা তো এটা লিখলে আরো সুন্দর হতো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই কথা, আমরা জানি আর এর নিচে একটা 100 আছে। ওকে, তাহলে আমার আলাদা করে কার সূত্র বের হয়ে আসছে? এন এর সূত্র। এখন যদি আপনি মনে করেন যে না, আমি এন এর সূত্রটা, আমি কারটা বের করতে চাই, আর এর সূত্র বের করতে চাই, তাহলে আর এর সাথে পিএন গুণাকারে আছে, পিএন কে ওই পাশে ভাগ করে দিতে হবে। তাহলে আর এর সূত্রটা কি আসবে? আর এর সূত্রটা আমাদের এই আই কে আমরা ভাগ করে দিব কি দ্বারা? পি এন দ্বারা। এবার আসেন আর মানে কি? আর পার্সেন্ট, দ্যাট মিনস আর এর নিচে একটা 100 আছে, এই 100টা সরাবো। তাহলে কি করব? এই পাশে 100 দ্বারা গুণ করলে সমীকরণের এই পাশে আমার কি করতে হবে? 100 দ্বারাই গুণ করতে হবে, কারণ আমরা জানি সমীকরণে একই কাজ উভয় পাশে করতে হয়। তাহলে কি হলো? এই 100 কাটা গেল, আর এর ভ্যালুটা চলে আসে। এস, আর এর একটা আমরা কি পেয়ে গেছি? এইখানে আর এর একটা সূত্র আমরা পেয়ে গেছি। এবার এন এর সূত্র পেয়ে গেলাম। এবার আরেকটা ইনগ্রেডিয়েন্ট রয়ে গেল, পি এর সূত্র বের করো, প্রিন্সিপাল। এখন আপনি যদি প্রিন্সিপাল বের করতে চান তাহলে আর এন দ্বারা ভাগ করে দেন উভয় পাশে। তার মানে আমরা আই কে যদি আর এন দ্বারা ভাগ করি, আর এন, আর আর এর নিচে তো বলেছিলাম একটা 100 আছে, এটা উল্টে গিয়ে এই আয়ের সাথে গুণ হচ্ছে। Yes, এই হচ্ছে আপনার কি, ওই একটা সমীকরণ থেকে বাকি দুইটা সূত্র আপনি বের করে নিছেন। আপনার প্রয়োজন হলে আপনি ব্যবহার করবেন, আদারওয়াইজ বারবার একটাই ব্যবহার করবেন, আই ইকুয়াল পি আর এন, এবং আমরা একটাই করব। এবারে আরেকটা সূত্র বলি, সেটা হচ্ছে এ মানে অ্যামাউন্ট। অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। ঠিক আছে, এ মানে হচ্ছে অ্যামাউন্ট, এটার বাংলা হচ্ছে সুদ প্লাস আসল। তো সুদ প্লাস আসল আমরা কিভাবে পাবো? প্রিন্সিপালের সাথে যদি আসল এর সাথে যদি সুদটা যোগ করে দেই, তাহলেই তো সুদ আসল পেয়ে পেয়ে যাই। কিন্তু সুদ আসলের ক্ষেত্র বিশেষে এমন কিছু ম্যাথ আসবে যেগুলা আপনার ডিরেক্ট সুদ আসলের সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তো সেই সূত্রটা কি? সুদ আসলের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ আসল বের করার সূত্র হলো পি ইন্টু 1 + আর এন। এন কিন্তু উপরে না, উপরে চলে আবার কম্পোনেন্ট এসে যাবে, এন আর এর সাথে গুণাকারী আছে। আর আর এর নিচে একটা 100 আছে, সেটা আমরা জানি, এটা যখন সূত্রে মান বসাই দিতে হবে তখন ব্যবহার করে ফেলবো। ইয়েস, এইটুকু হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্র, কে কি কাজ করে, কিভাবে কাজ করে, তার ব্যাখ্যাটা। এবার সিম্পল ইন্টারেস্ট, তাহলে 1 + r⁴ এই সূত্র কি নাই? ওইটা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র, এটা সিম্পল ইন্টারেস্টের সূত্র না, বুঝতে পেরেছেন? পি আচ্ছা। ইন্টু 1 + r⁴ এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো, এইগুলা যা দেখাইছি এইগুলা সব বাচ্চা কালের আলোচনা। এইগুলা পরীক্ষায়, এইভাবে আপনার ব্যাংকের পরীক্ষায় খুব বেশি আসে না। আপনার আসে যেগুলা, সেইগুলোর জন্য, এগুলো তো এমনি বুঝি, এগুলো নিয়ে আমাদের নতুন কিছু শেখার নাই। সেটা হচ্ছে সবচেয়ে বেশি যে জায়গা থেকে প্রশ্ন হয়, ওই জায়গাটা এইরকম একটা নোট আপনার জানতে হবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল যদি সেম হয়, সুদের হার যদি সেম হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর প্রিন্সিপালকে যত গুণ করা হয় ইন্টারেস্ট ঠিক তত গুণ হয়ে যায়। তার মানে আপনি এই নোটটা খুব ভালোভাবে লিখে রাখেন, একটি নির্দিষ্ট সময় পর প্রিন্সিপালকে যত গুণ করা হয় ইন্টারেস্ট ঠিক তত গুণ হয়ে যায়। এই কনসেপ্টের ম্যাথ গুলো দেখবেন প্রায়শই আসে, যেটা আপনি ওই সূত্র সরাসরি ব্যবহার করে কাজ করতে পারবেন না। বিষয়টা কেমন আমি একটু দেখাই। মানে ওই সূত্রের এমন যে ওই আই ইকুয়াল পি আর এন, এই সূত্রের 4টা ইনগ্রেডিয়েন্ট ছিল, তার যে কোনো একটা উপাদানের মান বের করতে গেলে বাকি 3টা উপাদানের মান মাস্ট বি প্রশ্নে দেওয়া থাকতে হবে। এখন এই যে নোটটা বললাম, এই স্ট্রাকচার থেকে যে ম্যাথটা আসে, সেই ম্যাথে ওই বাকি 3টা ইনগ্রেডিয়েন্ট বলা থাকে না, তাহলে আপনি ওই সূত্রটা ডিরেক্ট ব্যবহার করতে পারছেন না। যেমন আমি যদি বলি, ধরেন প্রিন্সিপাল হচ্ছে এখানে 10,000 টাকা বা 1,000 টাকা, ধরেন আমার সুদের হার হচ্ছে 10%, নাম্বার অফ ইয়ার হচ্ছে সাপোজ 10 বছর। এখন যদি এমন বলা হয় এই যে 10 বছর, এটাকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, 5 বছর 5 বছর করে। এখন যদি এমনটা বলা হয় যে প্রথম 5 বছর পর প্রিন্সিপালকে 3 গুণ করে ফেলা হলো, তাহলে 10 বছর পরে মোট সুদ কি হবে? তার মানে দেখেন এই 10 বছর কিন্তু দুই ভাগে বিভক্ত। কি বলছে? প্রথম 5 বছর পর প্রিন্সিপালকে যদি 3 গুণ করে দেওয়া হয়, তাহলে 10 বছর পরে মোট সুদ কত আসবে? তার মানে আপনি কি করবেন? এই 1,000 টাকার 10% প্রথম 5 বছরের জন্য বের করেন, তাহলে আমাদের কত টাকা আসবে? আমাদের 500 টাকা আসবে। তার মানে প্রথম 5 বছরের সুদ 500 টাকা।
এবার বলছে শেষের 5 বছরে নাকি প্রিন্সিপালকে 3 গুণ করে ফেলা হয়েছে। তার মানে আমার এই প্রিন্সিপালটার এখন 1,000 নাই, কয় গুণ হয়ে গেছে? 3 গুণ, 3,000 হয়ে গেছে। এবং 10 বছর পরে মোট সুদ, তার মানে আরো 5 বছর পরে মোট 10 বছর পরে মোট সুদ কত হবে? তখন সেটার জন্য আলাদা করে আবার এটাকে 3 গুণ করে তার উপর 10% বের করে 5 গুণ করে নেক্সট 5 বছরের সুদ বের করার দরকার নাই। আপনি এটা কি করতে পারেন? আমরা বলেছিলাম না, প্রিন্সিপালকে যত গুণ করা হয় ইন্টারেস্ট ঠিক তত গুণ হয়ে যায়। যেহেতু আপনি প্রিন্সিপালকে 3 গুণ করে ফেলছেন বলছেন, তাহলে আপনি 5 বছরের যে সুদটা পাইছেন সেটাতে 3 গুণ করে দেন, তাহলে নেক্সট 5 বছরের সুদ 3 × 5 = 1500 টাকা পেয়ে যাবেন। এবং টোটাল 10 বছরের সুদ, টোটাল 10 ইয়ার্স এর সুদ আপনি পেয়ে যাবেন এই দুইটা যোগ করে। তার মানে 500 টাকা প্লাস 1500 টাকা যোগ করলে আপনার 2000 টাকার 10 বছর পরে মোট সুদ বের হয়ে আসবে। এখন আপনি যদি মনে করেন না, আমি ওই 10,000-কে 3 গুণ করে নতুন প্রিন্সিপাল বের করে নেব, কত টাকা? 3,000 টাকা। এই 3,000 টাকার উপর আবার আমি 10% বের করবো নেক্সট 5 বছরের জন্য, বের করে দেখেন সেই তো একই গল্প, 3 × 5 = 1500 টাকা। তাহলে এটা না করে আমি এই জিনিসটা মাথায় নিব, একটি নির্দিষ্ট সময় পর প্রিন্সিপালকে যত গুণ করা হয় ইন্টারেস্ট ঠিক তত গুণ হয়ে যায়। ওকে, আমরা অনেক আলোচনা করেছি, এইবার প্রশ্নে চলে আসি। এখানে কি আগের 500, তার হ্যাঁ 500 যোগ 1500 2000 হবে? হ্যাঁ, 500 যোগ 1500, 10 বছর পরে আগের 500 আর এই 1500 যোগ করলে মোট 10 বছরের সুদ পাবেন প্রথম 2000। 5 বছরে যা থাকবে তার সাথে 3 গুণ করা লাগবে? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন প্রথম আরেকবার। 5 বছরে যা যতটুকু ইন্টারেস্ট, হ্যাঁ, প্রথম পাঁচ প্রথম বছরের যে পাঁচ সুদটা বছরে আসছে, যতটুকু ইন্টারেস্ট হ্যাঁ প্রথম 5 বছরের যে সুদটা আসছে এটাকে তার 3 গুণ সাথে। করে দিলেই তো নেক্সট 5 বছরের সুদ পাওয়া যায়, সেটা আলাদা করে বের করার দরকার নাই। কথা বোঝা গেল? জি স্যার। Okay. এবার দেখেন, দ্য ইন্টারেস্ট চার্জ অন 2 নম্বর, how much will you earn as interest if you deposit 1,000 টাকা in a bank account for 2 years at 10% considering simple interest rate? যা আমি আগে বলছি, এটা আমার আর বলার কিছু আছে? এটা আমার আর বোঝার কিছু আছে? আপনি এমনিতেই পারবেন। আমি তারপরে ফর্মালি এটা একটু দেখায় দিই। ফর্মালি এখানে আমাদের কি কি দেওয়া আছে, গিভেন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে আমার প্রিন্সিপালটা দেওয়া আছে কত টাকা, 1,000 টাকা প্রিন্সিপাল দেওয়া আছে, আর সুদের হার 10% বলা আছে, নাম্বার অফ ইয়ার 2 বছর বলা আছে, কি বের করতে বলছে? ইন্টারেস্ট। তাহলে 1,000 ইন্টু 10% মানে 10/100 ইন্টু 2 বছর, 2 শূন্য কাটা 200 টাকা, শেষ। খুবই সিম্পল ম্যাথ, এখানে আর কোনো ঝামেলাই নেই এই ধরনের ম্যাথ যদি আসে। ওকে, পরে আসি। দ্য ইন্টারেস্ট চার্জ অন আ লোন ইজ $P। তারা বলতেছে দ্য ইন্টারেস্ট চার্জ অন আ লোন ইজ $P। $P নাকি সুদ হিসাবে চার্জ করা হয় পার $1,000 ফর দ্য ফার্স্ট মান্থ। মানে প্রথম মাসে যদি আপনি $1,000 ঋণ নেন তাহলে আপনাকে $P হিসাবে কি দিতে হবে? সুদ দিতে হবে। এন্ড এবং $Q পার $1,000 ফর ইচ মান্থ আফটার দ্য ফার্স্ট মান্থ। তার মানে প্রথম মাস পরে পরবর্তী যে কোনো মাসে যদি আপনি $1,000 ঋণ নেন তাহলে আপনাকে $Q সুদ হিসাবে প্রদান করতে হবে। তার মানে প্রথম মাস পরে পরবর্তী যে কোনো মাসে আপনি $1,000 ঋণ নিলে আপনাকে $Q হিসাবে সুদ প্রদান করতে হবে। এখন বলতেছে হাউ মাচ ইন্টারেস্ট উইল বি চার্জ, তাহলে কত টাকা ইন্টারেস্ট চার্জ করা হবে ডিউরিং দ্য ফার্স্ট 3 মান্থ, প্রথম 3 মাসে আপনার কাছে কত টাকা সুদ চার্জ করা হবে অন লোন, অন আ লোন অফ 1,000। তার মানে আপনি যদি 1,000 টাকা ঋণ নেন, $1,000 ঋণ নেন, তাহলে প্রথম 3 মাসে আপনার মোট সুদ হিসাবে আপনাকে কত টাকা প্রদান করতে হবে সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে দেখেন দুইটা কন্ডিশন। এই ম্যাথ কিন্তু আপনি ওই আমি যে নোট বলে দিয়েছি না, সেই নোট ছাড়া এই ম্যাথ করতে পারবেন না। এই ম্যাথ করতে গেলে আমাদের ওই নোটটার আশ্রয় নিতে হবে। প্রিন্সিপালকে যতগুণ করা হয় ইন্টারেস্ট ঠিক ততগুণ হয়ে যায়, এই যে চিন্তাটা সেটা নিয়ে কাজ করতে হবে। খেয়াল করে দেখেন তো তাদের প্রথম কন্ডিশনটা কি। তারা বলতেছে আপনি যদি প্রথম মাস, ফার্স্ট মান্থ
ফার্স্ট মান্থে যদি আপনি $1,000 ঋণ নেন, তাহলে আপনাকে সুদ হিসাবে কাউন্ট করতে হবে বা দিতে হবে কত ডলার? $P। কিন্তু আপনি ঋণটা নিছিলেন কত বলেন তো? 10,000। 10,000। 10,000। তাহলে আমি আসলে 1,000 ঋণ নেই নাই, 1,000 ছিল আমার কন্ডিশন। কিন্তু আমি যদি $10,000 ঋণ নেই, তাহলে আমাকে সুদ হিসাবে কত দিতে হবে? দেখেন, 10 1,000-এর জায়গায় কয় গুণ হয়ে গেছে? 10 গুণ হয়ে গেছে। তাহলে আমার সুদটাও 10 গুণ হয়ে যাবে। কারণ আমরা বলছিলাম না, প্রিন্সিপাল যত গুণ হয় ইন্টারেস্টও ঠিক তত গুণ বৃদ্ধি পায়। তার মানে ইন্টারেস্ট হয়ে যাবে 10p। ওকে, এটা হলো প্রথম মাসের গল্প। তো 3 মাসের কথা বের করতে বলছে। এবার নেক্সট 2 মান্থের গল্প কেমন হবে সেটা। নেক্সট 2 মান্থ, নেক্সট 2 মান্থের কন্ডিশনটা কি? নেক্সট 2 মান্থের যে কন্ডিশন, সেটা তারা বলতেছে আপনি যদি $1,000 ঋণ নেন, তাহলে নাকি আপনাকে সুদ হিসাবে চার্জ করতে হবে $Q। প্রশ্ন হচ্ছে আপনি ঋণ নিছেন কত? 10,000। তাহলে 10,000-এর উপর আমাকে কত টাকা সুদ চার্জ করতে হবে? 10 গুণ বাড়ছে। তার মানে এখান থেকে আমার ইন্টারেস্টও কয় গুণ বেড়ে যাবে? 10 গুণ। তার মানে 10Q। প্রশ্ন হলো, এটা হলো প্রথম মাসের পরবর্তী প্রতি মাসের গল্প, কিন্তু আমি পরবর্তী কয় মাসের বের করতে যাচ্ছি? 2 মাস। এটা হলো পরবর্তী প্রতি 1 মাসের গল্প, মানে 1 মাসের সুদ এটা। তার মানে আমি 2 মাস বের করব, তাহলে 2 দিয়ে গুণ দিব, তাহলে আমার কত হবে? 20Q। তার মানে আমার এখানে 3 মাস পর টোটাল সুদ যেটা দাঁড়াবে, 3 মাস পর টোটাল সুদ, টোটাল ইন্টারেস্ট, সেই টোটাল ইন্টারেস্টটা হবে হচ্ছে আগে 10p প্লাস এখন 20Q। এটাই আমাদের আনসার। 10p প্লাস 20Q, এরকম যদি কিছু থাকে তাহলে সেটা আনসার। 10p প্লাস 20Q। বোঝা গেল? জি স্যার। এখন এইটা ভাই মুখে মুখে করা যায় যদি আপনি কনসেপ্টটা জানেন। 1,000-এর উপর পি টাকা, তাহলে 10,000-এর উপর 10p, এবং 1,000-এর উপর কিউ টাকা, তাহলে 10,000-এর উপর 10Q। তাহলে নেক্সট 2 মান্থ মানে 10 দুগুণে 20Q, 10p প্লাস 20Q। মুখে মুখে ম্যাথ শেষ। ওকে, নেক্সট আসি, কি বলছে দেখেন। পরে দেখেন বলতেছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি উইল বি টাকা 6,000 আফটার 10 ইয়ার্স। তারা বলতেছে যে সরল মুনাফা অন সাম অফ মানি, কিছু টাকার সরল মুনাফা, উইল বি হবে টাকা 600 আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে। কিছু টাকার 10 বছর পরে সুদ হবে 600 টাকা। ইফ যদি দ্য প্রিন্সিপাল ইজ ট্রিপল আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে প্রিন্সিপালটাকে যদি আপনি 3 গুণ করে ফেলেন, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট এট দ্য এন্ড অফ দ্য 10th ইয়ার? তাহলে 10 বছর পরে মোট সুদটা কত হবে? অনেকবার পরীক্ষা আসছে, তার মানে এটা তো আরো সরাসরি ওই নোটের ব্যবহার। প্রশ্ন বুঝছেন কিনা কেউ? 10 বছর পরে মোট সুদ পাবেন কোনো একটা প্রিন্সিপালের 600 টাকা। এখন কন্ডিশনটা কি বলে দিচ্ছে? এই 10 বছরের কন্ডিশন আবার নতুন করে দিচ্ছে যে ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রিপল, প্রিন্সিপালটাকে যদি 3 গুণ করে ফেলেন আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে প্রিন্সিপালটাকে যদি 3 গুণ করে ফেলেন, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য 10th ইয়ার? তাহলে 10 বছর পরে মোট সুদ কত দাঁড়াবে আমাদের কাছে, সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে 10 বছরটাকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। তার মানে আমরা যদি এখানে বলি যে আমাদের ইচ ইয়ার ইন্টারেস্ট, প্রত্যেক বছরের সুদ কত হবে ভাই? 10 বছরের মোট সুদ কত? 600 টাকা। 900 এই টাকা। 600 টাকাকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই,
তাহলে প্রতি 1 বছরের সুদ কত টাকা? 60 টাকা, তাই না? 60 টাকা। এখন আছে এই 10 বছরটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 5টা ভাগে, সরি 2টা ভাগে। তাহলে আফটার আফটার 10 ইয়ার্স, 10 দিয়ে ভাগ হবে, আফটার, সরি 10 দিয়ে ভাগ, 100 নাকি? 100 না 10, মানে আমি লিখছি বলছি ঠিক, শূন্য একটা বেশি। আফটার 10 ইয়ার্স, 10 বছর, আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে ইন্টারেস্ট সেটা কত হবে? প্রত্যেক বছরে যদি 60 টাকা হয়, তাহলে 5 বছর ইন্টারেস্ট কত আসবে? 5 6 30, 300 টাকা ইন্টারেস্ট হবে প্রথম 5 বছরে। এবার আফটার নেক্সট 5 ইয়ার্স, এবার বলেন গল্পটা কেমন হবে? আফটার নেক্সট 5 ইয়ার্স তাহলে 300 কে ইন্টারেস্ট, 3 দিয়ে গুণ হবে। ইয়েস, এটা 3 গুণ হয়ে যাবে। যে বলছিলাম একটা নির্দিষ্ট সময় পর প্রিন্সিপাল যত গুণ বাড়ে ইন্টারেস্ট ঠিক তত গুণ বাড়বে। তার মানে এইবার কিন্তু ইন্টারেস্টটা আমার প্রথম 5 বছর ইন্টারেস্ট যা তার 3 গুণ করে ফেললে হয় কত টাকা? 900 টাকা। তাহলে মোট 10 বছর পরে টোটাল ইন্টারেস্ট কত? অতএব আফটার 10 ইয়ার্স টোটাল ইন্টারেস্ট। প্রথমে 300 প্লাস পরে আরো 900, মোট 1200 টাকা। এই হচ্ছে আমাদের মোট আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে মোট সুদের পরিমাণ হচ্ছে এটা। বোঝা গেল কিনা? জি স্যার। ওকে, পরে আসে, ওইটাও মুখে করে ফেলা যায়। আপ বন্ড গেটস ম্যাচুরেট ইন 10 ইয়ার্স, একটা বন্ড নাকি 10 বছরের পূর্ণতা পায়। রাম ইনভেস্টেড 42,000 ইন দা বন্ড, রাম নাকি ওই বন্ডে 42,000 টাকা। হ্যাঁ, ওইটাই ক্লাস ছেড়ে দিব। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট আপনাদের 4 নাম্বার থেকে শুরু হবে। হ্যাঁ, 4 নাম্বার থেকে আমরা শুরু করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।